প্রিয় স্টুডেন্টস, আমরা আজকের এই আলোচনায় অঙ্গতন্ত্র নিয়ে শিখব এবং এই অঙ্গতন্ত্র শেখার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি একটা থিওরিটিক্যাল যত আলোচনা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে মাইক্রোস্কোপ একটা টপিকে আলোচনা থাকবে, নর্মাল মাইক্রোস্কোপ এবং আহ, যেটাকে বলা হয় মাইক্রো জটিল মাইক্রোস্কোপ, এটা নিয়ে একটা আলোচনা থাকবে। ওটা নিয়ে আমি দারুণ একটা ভিডিও তোমাদের তৈরি করে পরে আমি সেটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো দেখো, অঙ্গ আর তন্ত্র, অঙ্গ ব্যাপারটাকে দেখো, এর আগে আমরা টিস্যু নিয়ে আলোচনা করছি। দেখো, অনেকগুলা টিস্যু বা অনেক টাইপের টিস্যু একসাথে মিলে একটা অঙ্গ তৈরি করে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোষ, এটা আমি আগেও তোমাদেরকে বলছি, কোষ অনেকগুলা মিলে কি তৈরি হয়? টিস্যু। অনেক ধরনের টিস্যু বা এক প্রকার টিস্যু একসাথে অনেকগুলা হয়ে তৈরি করে অঙ্গ। নর্মালি একটা অঙ্গ তৈরি করতে গেলে অনেক রকমই টিস্যু লাগে। আর বেশ কয়েকটা একই টাইপের অঙ্গ মিলে তৈরি হয় হচ্ছে তন্ত্র। বেশ কয়েকটা একই টাইপের অঙ্গ বলতে বুঝাইছি হচ্ছে একই কাজ করে এরকম অঙ্গ মিলে তৈরি হয় হচ্ছে তন্ত্র বা সিস্টেম। তন্ত্রকে ইংলিশে বলা হয় সিস্টেম। এবং বেশ কয়েকটা সিস্টেম দিয়ে আমাদের একটা মানুষের দেহ তৈরি। অর্থাৎ আমাদের একটা দেহের মধ্যে বেশ কয়েকটা কি আছে, সিস্টেম বা তন্ত্র আছে। যেমন তন্ত্রের মধ্যে কি আছে? পরিপাক তন্ত্র, যেটা আমাদের খাবার পরিপাক করে। আমরা যে খাবার খাই সেই খাবারটাকে তো পরিপাক করতে হবে। আমাদের খাবারের মূল উদ্দেশ্য কী? খাবারের মূল উদ্দেশ্য তো পেট ভরা না। খাবারের মূল উদ্দেশ্য হচ্ছে সেই খাবার থেকে পুষ্টিটা নেওয়া, পুষ্টিটা নিয়ে আমাদের দেহের শক্তি অর্জন করা, কাজ করার ক্ষমতা লাভ করা, ক্ষয় পূরণ করা, দেহে গঠন করা। এগুলো হচ্ছে খাবারের মেন উদ্দেশ্য। সেই খাবারের ওই মেন উদ্দেশ্যটা পূরণ করার জন্য হলে আমাদের পরিপাকতন্ত্র লাগে, যেখানে খাবার পরিপাক হয়। তারপর হচ্ছে শ্বসন তন্ত্র, এই যে আমরা দম নিচ্ছি, দম ছাড়ছি, কিন্তু বেশ কয়েকটা অঙ্গ এখানে জড়িত, রাইট? এর মধ্যে ফুসফুস আছে, আমাদের শ্বাসনালী আছে, আমাদের এই যে স্বরযন্ত্র আছে যেখান থেকে আমাদের স্বর বা ভয়েস উৎপন্ন হয়, আমাদের নাক আছে, গলবিল এখানে কানেক্টেড আছে, রাইট? তারপর ধরো আমরা বলতে পারি রেচনতন্ত্র, যেটা দিয়ে আমাদের দেহের রক্তের ময়লা অপসারিত হয়। রক্তের ময়লা বলতে বর্জ্য পদার্থ, রাইট? যেটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। ধরো একটা মেশিন যখন চলে, সেই মেশিন থেকে কি অনেক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় না? একটা গাড়ি যখন চলে তখন সেই গাড়ি থেকে কি তৈরি হয়? কালো ধোঁয়া তৈরি হয়, ময়লা তৈরি হয়। তো সেটাকে তো বের করতে হয়, রাইট? এই জন্য গাড়ির পিছনে কি থাকে? এক্সস্ট একটা পাইপ থাকে যেখান থেকে কালো ধোঁয়া বের হয়। তেমনি আমাদের শরীরেও তো অনেক কর্মকাণ্ড যেহেতু হচ্ছে, সুতরাং এখানে ময়লা তৈরি হচ্ছে অনেক বেশি। সেই ময়লাটাকে তো দেহ থেকে বের করতে হবে, সেটাকে বলা হয় রেচন। এই ময়লা, নাইট্রোজেন ঘটিত ময়লাকে বের করাকে বলা হয় রেচন। অর্থাৎ যেই ময়লাগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে, যেমন ইউরিয়া, এটা একটা ময়লা, আমাদের দেহে তৈরি হয়। ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, এটা দেহ থেকে বের করার প্রক্রিয়াটা হচ্ছে রেচন। তো রেচন যেটা করে সেটা রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মধ্যে কি আছে? কিডনি আছে, মূত্রথলি আছে, মূত্রনালী আছে, রাইট? এই হচ্ছে অবস্থা। তাহলে এখন দেখো, এক বা একাধিক রকমের টিস্যু নিয়ে তৈরি হয় একটি অঙ্গ, যারা একটা নির্দিষ্ট কাজ করে। তাহলে কি বলছে? এক বা একাধিক টিস্যু নিয়ে তৈরি একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত প্রাণীদেহের অংশ বিশেষকে বলা হয় অঙ্গ বা অর্গান। অঙ্গকে ইংলিশে কি বলা হয়? অর্গান, ঠিক আছে? অর্থাৎ একটা অঙ্গ একটা নির্দিষ্ট কাজই করবে। যেমন ধরো একটা হার্ট, একটা হার্ট তো অবভিয়াসলি কী করবে? একটা নির্দিষ্ট কাজ, হার্টের যা কাজ সেটাই তো করবে। এবং হার্ট পুরোপুরি কি কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি, কার্ডিয়াক টিস্যু দিয়ে তৈরি। শুধু কার্ডিয়াক টিস্যু দিয়ে কিন্তু কি তৈরি হচ্ছে? আমাদের হার্ট তৈরি হচ্ছে, রাইট? তেমনি কিডনি, কিডনির কাজ কি? রক্তের ময়লাকে পরিষ্কার করা, অর্থাৎ রক্তকে ছেঁকে পরিষ্কার করা, এটা কিডনি অঙ্গের কাজ। প্রত্যেকটা অঙ্গের নিজস্ব কি আছে? কাজ আছে। তো জীববিজ্ঞানের যে শাখায় এই সকল অঙ্গ প্রত্যঙ্গ এগুলো নিয়ে কথাবার্তা বলা হয় তাকে বলা হয় মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা। মর্ফ, দেখো, মর্ফ, মর্ফ মানে কি? মর্ফ মানে হচ্ছে চেহারা। মর্ফ মানে কি? মর্ফ মানে হচ্ছে চেহারা। আর লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে চেহারার জ্ঞান আসলে চেহারার জ্ঞান না, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জ্ঞান। এটাকে বলে অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। এবং দেহের বাইরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যখন কথা বলে তো এটাকে বলে এক্সটার্নাল মরফোলজি। এক্সটার্নাল, এক্সটার্নাল মানে কি? বাইরের। মরফোলজি মানে চেহারা, অর্থাৎ দেহের বাইরে থেকে দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, এইগুলো নিয়ে যখন কথাবার্তা বলা হয় তখন এটাকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি। যেমন তুমি চোখ বাইরে থেকে দেখতে পারতেছো, কান বাইরে থেকে দেখতে পারতেছো, রাইট? তোমার নাক বাইরে থেকে দেখতে পাচ্ছ, হাত পা এগুলো বাইরে থেকে দেখতে পারতেছো। এগুলো হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আর ইন্টারনাল মরফোলজি কোনটা? যেটা আমি বাইরে থেকে নর্মালি দেখতে পারতেছি না, আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলোকে আমরা বলবো ইন্টারনাল মরফোলজি। ইন্টারনাল মরফোলজিকে আবার মেডিকেল সায়েন্সের ভাষায় বা বায়োলজির ভাষায় অ্যানাটমি নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? অ্যানাটমি, শিখতে হবে, অ্যানাটমি। এবং তোমরা যদি ফিউচারে মেডিকেলে চান্স পাও ডাক্তারি পড়ার জন্যে, ডাক্তারি পড়ার জন্য প্রথম বর্ষে অর্থাৎ মেডিকেল চান্স পাওয়ার পরেই ফার্স্ট ইয়ারেই প্রথম বছরে তোমাদের যে সাবজেক্টটা পড়ানো হবে
সেই 3টা সাবজেক্টের একটা সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি, যেখানে তোমার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোকে একদম ধরে ধরে প্র্যাকটিক্যালি শেখাবে অ্যানাটমি। তাহলে দেহের বাইরের অঙ্গ সংস্থানকে বলা হয় এক্সটার্নাল মরফোলজি, আর দেহের ভেতরের যে অঙ্গ সংস্থান আছে এগুলো নিয়ে আলোচনা করাকে বলা হয় ইন্টারনাল মরফোলজি অর অ্যানাটমি। ওকে, তাহলে অনেকগুলো অঙ্গ আমাদের দেহ আছে এবং বেশ কয়েকটা অঙ্গ মিলে যখন একটা কাজ করে, একটা অঙ্গের তো একটা নির্দিষ্ট কাজ, রাইট? যেমন আমাদের কার কথা বলবো, যেমন আমাদের ফুসফুস, আমাদের ফুসফুস কী করে? বাতাস ঢোকানো বের করে এই কাজটা করে, বায়ুর বিনিময় করে, গ্যাসের বিনিময় করে, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, ফুসফুস করে এটা। এই জন্য ফুসফুস একটা অঙ্গ, পুরো ফুসফুসের কাজই হচ্ছে এটা করা। বাট শুধু ফুসফুস কি এই কাজে হেল্প করে? দেখো আমাদের আমাদের একটা শ্বাসনালী আছে, এটা দুটো ফুসফুসের মধ্যে ঢোকে, এই শ্বাসনালীর তো এটা একই কাজ। আমাদের নাক আছে, নাকও তো কী করে? নাক হচ্ছে বাতাসটাকে ভিতরে ঢুকায়, তাহলে নাকও তো তাহলে শ্বসনে হেল্প করতেছে, প্রশ্বাস নিঃশ্বাস দম নেওয়া দম ছাড়া হেল্প করতেছে, তাহলে নাকও তো শ্বসনে হেল্প করতেছে, তাহলে নাকও এটার অন্তর্ভুক্ত। অর্থাৎ একটা অঙ্গ দিয়ে যে তুমি সব কাজ করে ফেলতে পারবা এরকম না, একটা নির্দিষ্ট কাজের জন্য অনেকগুলো অঙ্গ জড়িত। যেমন তুমি ধরো খাবার, খাবার পরিপাক করার জন্য কতগুলো অঙ্গ জড়িত খেয়াল করো, তোমার মুখ, তোমার জিহ্বা, তোমার দাঁত, তোমার গলা, তোমার অন্ননালী, পাকস্থলী, তারপরে হচ্ছে নাড়ি ভুঁড়ি যেগুলোকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, সব কিছু এটার সাথে জড়িত। তো এই জন্যে বলা হয়ে থাকে একটা অঙ্গ দিয়ে তো আসলে তুমি সব কিছু করতে পারবে না, তোমার একটা নির্দিষ্ট কাজকে ভালো করে করার জন্য অনেকগুলো অঙ্গ লাগবে, এবং অনেকগুলো অঙ্গ মিলে একটা কাজ করবে যখন, তখন সেই অনেকগুলো অঙ্গকে একসাথে মিলে তৈরি করা হবে একটা তন্ত্র। তো এখানে এটাই বলছে যে কতগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত হয় তন্ত্র। তন্ত্রকে ইংলিশে বলা হয় সিস্টেম, তন্ত্রকে ইংলিশে বলা হয় সিস্টেম। ওকে, যেমন পরিপাকতন্ত্র, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে প্রসেস করার কাজ করে। রেচনতন্ত্র, আমাদের রক্তের মধ্যে থাকা যে বর্জ্য পদার্থ বা ময়লাগুলো আছে সেগুলোকে দেহ থেকে বের করে। শ্বসনতন্ত্র, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এটাকে কন্ট্রোল করে। প্রজননতন্ত্র, শুক্রাণুডিম্বাণু তৈরি করে, যে শুক্রাণুডিম্বাণুর মাধ্যমে নতুন করে যাতে একটা নতুন বাচ্চার জন্ম নেয়, নতুন একটা জীবের জন্ম নেয়, রাইট? তো এখানে কয়েকটা তন্ত্রের কথা বলছে, আমাদের আরও কতগুলো তন্ত্র আছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো, চলো আমরা সামনে আগাই। দেখো প্রথমে আমাদের চলে আসে পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র, হোয়াট ইজ পরিপাক? পরিপাক মানে কি? পরিপাক শব্দের অর্থ কি? আচ্ছা চিন্তা করো, আমরা যে খাবার খাই, আমরা খাবার খাওয়ার মেন উদ্দেশ্য কি? পেট ভরা। একটু আগে যে কথাটা বলতেছিলাম, খাবার খাওয়ার মেন উদ্দেশ্য তো পেট পেট ভরা না রে ভাই। খাবার খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে সেই খাবারের পুষ্টিটা লাভ করা। খেয়াল করো আমাদের দেহে তো অসংখ্য কোষ আছে, রাইট? আমি বলছিলাম যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন কোষ আছে, 100 ট্রিলিয়ন। কোষ বাঁচার জন্য কোষের কি দরকার? অক্সিজেন দরকার এবং খাবার দরকার। কোষের অক্সিজেন দরকার এবং খাবার দরকার, এগুলো না হলে কোষ বাঁচতে পারবে না। তাহলে এই খাবারটা কোষের মধ্যে কেমনে ঢুকবে? ধরো তুমি একটা বার্গার খাইলে, একটা বার্গার কত বড়, রাইট? অনেক বড় না বার্গার? একটা বার্গার কি তোমার একটা কোষের মধ্যে ঢুকবে? এটা সম্ভব? এটা কল্পনাও করা সম্ভব না। কোষ কত ছোট, বার্গার কিভাবে কোষের ভিতরে ঢুকবে? তাহলে কোষে খাবার কেমনে পৌঁছায়, এটা হচ্ছে প্রশ্ন। দেখো তুমি যে খাবারটা খাচ্ছ, বার্গার বা ধরো ভাত, ডাল, গম, ভুট্টা, ডিম, অ্যাকচুয়ালি যেই খাবারই খাও না কেন 3টা মৌলিক উপাদান খাবারে আছে, 3টা মৌলিক উপাদান। এটা মনে রাখার টেকনিক হচ্ছে কপাল, হ্যাঁ, কপাল বা কাপল, যেটা দিয়ে তুমি মনে রাখো। ক থেকে মনে রাখবা কার্বোহাইড্রেট, ক থেকে মনে রাখবা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা। প থেকে হচ্ছে প্রোটিন, প থেকে হচ্ছে প্রোটিন, প্রোটিন মানে কি? আমিষ। আর ল থেকে হচ্ছে লিপিড, লিপিডের মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে স্নেহ জাতীয় যে পদার্থগুলো, তেল চর্বি, এগুলো আছে লিপিড। লিপিড, তেল চর্বি, এগুলোকে লিপিড বলে। এই 3টা খাবার অ্যাকচুয়ালি আমরা পাই। যেমন তুমি ভাত খাচ্ছ, ভাতের মধ্যে তুমি অনেক বেশি কার্বোহাইড্রেট বা শর্করা পাবা। তুমি ডিম খাচ্ছ, ডিমের সাদা অংশ অনেক বেশি প্রোটিন পাবা, আর ডিমের হলুদ অংশ অনেক বেশি কুসুমের মধ্যে অনেক বেশি কি পাবা? ফ্যাট পাবা। এর মানে এই না যে সাদা অংশ শুধু প্রোটিনই আছে, সাদা অংশ ফ্যাট পাওয়া যায়, বাট সাদা অংশে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোটিনই থাকে। তাহলে এই যে এই জিনিসগুলো, মাংস খাচ্ছ, মাংসের মধ্যে তুমি কি পাবা? প্রোটিন পাবা, অনেক বেশি ফ্যাট পাবা। তো এইগুলোর মধ্যে উঠানামা করবে শর্করা, আমিষ আর ফ্যাট, শর্করা, আমিষ আর স্নেহ বা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এই যে তুমি খাচ্ছ এগুলো খাবারের মধ্যে আছে। ধরো তুমি যে বার্গারটা খাইছো, বার্গারের মধ্যে, বার্গারের যে পাউরুটিটা, বার্গারের পাউরুটির মধ্যে কি আছে? পাউরুটির মধ্যে আছে হচ্ছে শর্করা, রাইট? তারপর বার্গারের মধ্যে যে মাংসটা আছে, মাংসের মধ্যে কি আছে? প্রোটিন আর ফ্যাট আছে। এটা যখন তুমি খাচ্ছ তোমার মুখের ভিতর দিয়ে ঢুকতেছে, ঢুকে ঢুকে এই যে পাকস্থলিতে আসতেছে, পাকস্থলী থেকে তারপরে যে এই যে এইটা হচ্ছে ক্ষুদ্রান্ত, তারপরে যে এইটা হচ্ছে বৃহদান্ত্রে, বৃহদান্ত্রে যাচ্ছে, যাওয়ার পরে খাবারটা পরিপাক হচ্ছে, কারণ এটার ভিতরে বিভিন্ন রকমের এনজাইম আছে। কি আছে? এনজাইম। নতুন একটা শব্দ বললাম, এনজাইম। কি বললাম? এনজাইম। এনজাইম কি? এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল যেটা আমাদের এই পাকস্থলী, ক্ষুদ্রান্ত, মুখ এগুলোর ভিতর থেকে বের হয়। তো আমাদের লালা আছে না, মুখের লালা, লালার মধ্যেও কিছু কেমিক্যাল আছে, এটা খাবারকে ভাঙে। ধরো তুমি বড় যে খাবারটা খাইছো পাউরুটি,
তুমি যখন শর্করা নিয়ে আমি কথা বলি, পাউরুটিতে অনেক শর্করা আছে, এই শর্করাগুলো তো অনেক বড় বড়, রাইট? একটা পাউরুটি তার একটু কোষের মধ্যে ঢুকবে না। একটা শর্করা তৈরি হয়, পাউরুটি তৈরি হয় অনেকগুলো গ্লুকোজ দিয়ে, অনেকগুলো কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। তো এনজাইম কি করে, ওই জটিল খাবারটাকে, অনেক বড় খাবারটাকে ভেঙে ভেঙে ছোটো 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 খণ্ডে ভাগ করে, অনেকগুলো ছোটো 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 গ্লুকোজে পরিণত করে শর্করাকে, অনেক বড় বড় প্রোটিনগুলোকে ছোটো 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 অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, অনেক বড় বড় ফ্যাটকে ছোটো 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 ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত করে। অর্থাৎ যে কোনো শর্করা মূলত গ্লুকোজ দিয়ে তৈরি, যে কোনো প্রোটিন মূলত অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, যে কোনো লিপিড বেসিক্যালি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি। এখন এই যে নামগুলো বললাম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো আমাদের কোষের মধ্যে ঢুকে। এগুলো নিয়ে বিস্তারিত খাদ্য পুষ্টি পরিপাক পঞ্চম অধ্যায়ে দেওয়া আছে, ওখানে আমি আবার পড়াবো ইনশাল্লাহ, বাট আমি বেসিকটা বলতেছি। তো এই যে এই বেসিক যে উপাদানগুলো আমি বললাম, যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড, এগুলো কোষের মধ্যে ঢোকে, কিন্তু বড় বড় পাউরুটি টাউরুটি এগুলো তো কোষের মধ্যে ঢুকবে না, রাইট? তোমাকে কী করতে হবে, পরিপাকের মেন উদ্দেশ্য কি? পরিপাকের মেন উদ্দেশ্য হচ্ছে বড় বড় খাবারগুলোকে, জটিল জটিল খাবারগুলোকে ওই গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এগুলোতে ভাঙা, যাতে সেগুলো কোষের মধ্যে ঢুকতে পারে। রক্ত এগুলো কোষের মধ্যে সব জায়গায় নিয়ে যায়, এটাই হচ্ছে রক্তের কাজ। রক্ত কী করে, সারা দেহের যত কোষ আছে এই কোষের মধ্যেই খাবারগুলোকে পৌঁছায় দেয়। তাহলে ওই খাবারগুলোকে, বড় বড় জটিল খাবারগুলোকে এই যে তন্ত্র, এই তন্ত্র কী করে, ছোট্ট ছোট্ট বেসিক উপাদানে ভাগ করে। যেমন আমি বেসিক উপাদানগুলো নামগুলো লিখে দিই। যেমন শর্করার বেসিক উপাদান হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ তুমি যেই শর্করাই খাও না কেন এন্ড অফ দ্য ডে সেটা কিসে পরিণত হবে? গ্লুকোজে। প্রোটিনের বেসিক উপাদান হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের বেসিক উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। আর লিপিডের বেসিক উপাদান কি? লিপিডের বেসিক উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হচ্ছে লিপিডের বেসিক উপাদান। এই তিনটা বেসিক উপাদানে ভাগ হয়ে যায় এবং এই বেসিক উপাদানগুলো আমাদের কোষের সব জায়গায় ছড়ায় যায়। কেমনে? রক্তের মাধ্যমে। অর্থাৎ তুমি যাই খাবার খাও না কেন এইসব জায়গায় এগুলোকে সরল উপাদানে পরিণত করা হয়। সরল উপাদান বলতে ওই যে ওই তিনটা উপাদানে পরিণত করা হয়। তারপর এগুলো রক্তের মাধ্যমে সারা দেহের যত কোষ আছে সবগুলোর মধ্যে চলে যায় এবং কোষের ভিতরে ঢুকে যায়, কারণ এগুলো সহজে কোষের মধ্যে ঢুকতে পারে। গ্লুকোজ তো অনেক ছোটো ছোটো, তাই না? অ্যামাইনো অ্যাসিড অনেক ছোটো ছোটো, ফ্যাটি অ্যাসিড অনেক ছোটো ছোটো জিনিস, এগুলো সহজে কোষের মধ্যে ঢুকতে পারে, কিন্তু একটা বার্গার কোষের মধ্যে ঢুকতে পারবে না, একটা পাউরুটি কোষের মধ্যে ঢুকতে পারবে না। একটা পাউরুটির মধ্যে যত গ্লুকোজ আছে সেটাকে ভাঙাই হচ্ছে পরিপাকের মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে পরিপাক। কিন্তু এগুলা শুধুই পরিপাক নালী থাকলে চলবে না, এই কাজগুলো করতে কিছু এনজাইম লাগবে, যে এনজাইমগুলো যেখান থেকে বের হয় ওটা হচ্ছে গ্রন্থি। তাহলে দেখো পরিপাক তন্ত্রকে তাহলে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, পরিপাক তন্ত্রকে দুটো অংশে ভাগ করতে পারি। কি কি? পরিপাক নালী, পরিপাক নালী এর উপরে পরিপাক হবে, আর এটা হচ্ছে পরিপাক গ্রন্থি, আর এটা হচ্ছে কি? পরিপাক গ্রন্থি। পরিপাক নালী কি? যে মুখ ছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে লম্বা নালী এটা হচ্ছে পরিপাক নালী। মুখের ছিদ্র থেকে শুরু করে পায়ু পর্যন্ত যে লম্বা নালী এটা হচ্ছে পরিপাক নালী। এই পরিপাক নালীর দৈর্ঘ্য কত জানো? 8 থেকে 10 মিটার, মানুষের সাইজ থেকে বড়। 8 থেকে 10 মিটার হয় পরিপাক নালীর দৈর্ঘ্য, এত বড়। আমাদের মানুষের, একটা মানুষ কত মিটার হয়? 1.5 মিটার লম্বা হয়। মানুষের থেকে বড় তার ভিতরে যে নাড়ি ভুঁড়ি, অনেক বেশি পেঁচায় থাকে। এই কারণে অনেক বেশি পেঁচায় থাকার লাভটা কি বলতো? খাবারটা অনেক সময় ধরে থাকতে পারে, অনেক সময় ধরে যখন খাবারটা থাকে তখন পরিপাক হওয়ার জন্য অনেক সময় পায়, অনেক ছোটো 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 পার্টে ভাগ হইতে পারে, তো সেগুলা যাতে করে সেগুলা কোষের মধ্যে ঢুকতে পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে পরিপাক নালী, 8 থেকে 10 মিটার লম্বা হয়। আর পরিপাক গ্রন্থি কোনগুলা? গ্রন্থি হচ্ছে সেইগুলো যেখান থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল বের হয়, যে কেমিক্যাল খাবারকে, ওই যে বড় বড় খাবারকে ছোটো 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 কণায় পরিণত করে, বড় বড় গ্লুকোজ, বড় বড় শর্করাকে ছোটো ছোটো গ্লুকোজ বানায় ফেলে, বড় বড় প্রোটিনকে ছোটো ছোটো অ্যামাইনো অ্যাসিড বানায় ফেলে। এই কাজগুলো করতে যে এনজাইমগুলো লাগে, সেই এনজাইম বা যে হরমোনগুলো লাগে এগুলো পরিপাক গ্রন্থি থেকে আসে। 5টা পরিপাক গ্রন্থি আছে। প্রথমটা হচ্ছে লালা গ্রন্থি, মুখে লালা থেকে যেগুলো আসে। তারপরটা হচ্ছে যকৃৎ, লিভার বা কলিজা যেটাকে আমরা বলি। তারপর হচ্ছে পাকস্থলী, এই যে পাকস্থলী, পাকস্থলীর ভিতর থেকেও অনেক এনজাইম বের হয়। এই যে দেখো, এই যে এই কোষ, এই কোষ থেকে এনজাইমগুলো আসে, এই যে এই কোষ। তারপর আছে ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্তের ভিতরে যে কোষগুলা, এই যে কোষ, এই কোষ থেকে এনজাইমগুলো বের হয়। ঠিক আছে? তারপর আছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে আমাদের এই দেখো পাকস্থলীর ঠিক নিচে, পাকস্থলীর ঠিক নিচে ক্ষুদ্রান্তের সাথে এরকম, এরকম বন্দুকের ট্রিগারের মতো দেখতে, হ্যাঁ, অনেকে বলে মরিচের মতো দেখতে একটা অঙ্গ, এটাও অনেকগুলো এনজাইম আর হরমোন তৈরি করে। তাহলে পরিপাক গ্রন্থি কয়টা? 5টা। অ্যাকচুয়ালি পরিপাক গ্রন্থি কয়টা? 5টা। কি কি? লালা গ্রন্থি, লিভার বা যকৃৎ বা কলিজা, পাকস্থলীর গ্রন্থি, অগ্নাশয়ের গ্রন্থি এবং অন্ত্র এবং কি আন্তরিক গ্রন্থি। এই 5টা গ্রন্থি আছে। কি কি? লালা গ্রন্থি, যকৃৎ, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয় এবং আন্তরিক গ্রন্থি। পাকস্থলীর যে গ্রন্থি এটাকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলে। পাকস্থলীর গ্রন্থিটাকে মূলত গ্যাস্ট্রিক গ্রন্থি বলে, কারণ পাকস্থলীর অঞ্চলটাকে গ্যাস্ট্রিক অঞ্চল বলা হয় মেডিকেলের ভাষায়। আর ক্ষুদ্রান্তের যে গ্রন্থি এটাকে আন্তরিক গ্রন্থি বলে। এগুলোকে কি বলা হয়? ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্রের গ্রন্থিগুলোকে আন্তরিক গ্রন্থি বলা হয়। আন্তরিক,
কেন আন্ত্র? কারণ ক্ষুদ্রান্ত আর বৃহদন্ত্রকে মূলত অন্ত্র নামে ডাকা হয়, অন্ত্র। ঠিক আছে, অন্ত্র, এই জন্য এগুলোকে আন্তরিক গ্রন্থি বলে। তাহলে 5টা গ্রন্থি আমাদের আছে। ঠিক আছে, আর মুখচ্ছিদ্র থেকে পায়ু পর্যন্ত সিরিয়ালটা কি? প্রথমে আছে মুখচ্ছিদ্র, তারপরে হচ্ছে মুখগহ্বর, তারপরে এই জায়গাটা গলবিল, তারপরে এই লম্বা পাইপটা হচ্ছে অন্ননালী, তারপরে এটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পরে এই যে চিকন পাইপ বাট অনেক লম্বা, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত। তারপরে যে মোটা পাইপ বাট ছোট, এগুলো হচ্ছে বৃহদান্ত্র। মনে রাখবা, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র বাট লম্বা, দৈর্ঘ্যে বড়। বৃহদন্ত্র নামে বড় বা দৈর্ঘ্যে ক্ষুদ্রান্ত থেকে ছোট। তাহলে এরকম নাম কেন করলো? যে ক্ষুদ্রান্তকে কাটলে ক্ষুদ্রান্তের ভিতরে জায়গাটা কম, বৃহদন্ত্রের দেখো জায়গাটা কিন্তু বেশি, এজন্য এর নাম ক্ষুদ্র, এটা হচ্ছে বৃহৎ। বাট ক্ষুদ্রান্ত দৈর্ঘ্যে বড়, 6 থেকে 8 মিটার হয়ে যায়, আর বৃহদন্ত মাত্র 1.5 মিটার। তাহলে ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র, দৈর্ঘ্যে বড়, বৃহদন্ত নামে বড় বা দৈর্ঘ্যে ছোট। আর সবশেষ যা থাকবে তা হচ্ছে পায়খানা, পায়ু দিয়ে বের হবে, পায়খানাটা পায়ু দিয়ে বের হবে। আর যা যা উপকারী জিনিস এগুলো আবার এইখান থেকে রক্ত এগুলোকে চুষে নিয়ে নিবে, রক্ত এগুলোকে চুষে নিয়ে নিবে। অর্থাৎ এই যে ক্ষুদ্রান্ত থেকে আর বৃহদন্ত থেকে যা যা পুষ্টিকর উপাদান আছে রক্ত সেগুলোকে চুষে নিয়ে নিবে। অর্থাৎ তুমি খাবার খাওয়ার ফলে যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড এগুলোকে রক্ত টেনে নিয়ে নিবে, আর যেটুকু থাকবে ওটার মধ্যে আসলে কোনো পুষ্টিকর কিছু নাই, ওটাই পায়খানা আকারে বের হয়ে আসবে। অর্থাৎ খাবার খাওয়ার পরে মেইন যে উপাদানগুলো যেটা তোমার দরকার, এই যে শর্করা, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো তো পরিপাক হয়েই যাবে, তাই না? এগুলো তো তৈরি হয়ে যাবে, এইগুলা এখান থেকে টেনে রক্ত নিয়ে নিবে, রক্ত চুষে নিয়ে নিবে। ওই যে বলছিলাম যে ম্যাজিক হ্যান্ড, চুষে সব কিছু নিয়ে নেয়, ওইরকম টাইপের কোষ আছে, ওগুলো চুষে নিয়ে নিবে রক্ত, তারপর সারা দেহের মধ্যে ছড়াই দিবে। তাহলে ভিতরে সেটুকু জিনিস থাকবে যেটার মধ্যে আসলে কোনো ভালো কিছু নাই। অর্থাৎ যে জিনিসের কোনো কাজ নাই, যে জিনিসের মধ্যে কোনো পুষ্টি নাই, যে জিনিসের মধ্যে কোনো লাভ নাই, খাবারের ওই জিনিসটাই পায়খানা হয়ে পায়ু হয়ে বের হয়ে আসবে। এই হচ্ছে পরিপাকতন্ত্র, এই হচ্ছে কী তন্ত্র? পরিপাকতন্ত্র। ওকে, তো পরিপাকতন্ত্রের সিরিয়ালটা আমরা যদি এখান থেকে দেখি, দেখো বইয়ের লাইনগুলো, এটা বইয়েরই লাইন। এই তন্ত্র খাদ্য গ্রহণ, খাদ্যের পরিপাক এবং শোষণ এবং অপাচ্য অংশ নিষ্কাশনের সাথে জড়িত। তাহলে 4টা কাজের সাথে জড়িত। প্রথম খাবার গ্রহণ, তো এই মুখ দিয়ে খাবার খাবা। তারপর খাবারের পরিপাক, ওই যে এনজাইম দিয়ে পরিপাক হবে, কেমিক্যাল দিয়ে। তারপর খাদ্যের শোষণ, ওই যে বললাম খাবার খাওয়ার পরে মেইন উপাদানগুলো রক্ত চুষে নিয়ে নেয়, এটাই হচ্ছে শোষণ। আর 4 নম্বর হচ্ছে অপাচ্য অংশ নিষ্কাশন, অর্থাৎ যে জিনিসগুলো কোনো কাজে লাগবে না, খাবার পরিপাক হওয়ার পরে মেইন জিনিসগুলো, মেইন জিনিস তো 3টা, তাই না? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, 3-4টা। এই মেইন জিনিসগুলোকে টেনে নিয়ে নেয় রক্ত, এটাই হচ্ছে শোষণ। আর নালীর ভিতর যা থাকে, পায়ুপন্ত যেগুলো আসে, মলাশয় পর্যন্ত যা আসে, ওইগুলো কি কোনো কাজের না, অপাচ্য অংশ, কোনো কাজের না, ওইগুলোর মধ্যে কোনো পুষ্টি কিচ্ছু নাই, ওইগুলোর দেহ থেকে বের করে দেওয়া লাগবে, ওটা হচ্ছে নিষ্কাশন। ঠিক আছে, এই 4টা কাজের সাথে জড়িত। তাহলে খাবারের গ্রহণ, খাবারের পরিপাক, শোষণ এবং নিষ্কাশন। ঠিক আছে, পরিপাক তন্ত্রের 2টি অংশ, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, এই 2টা অংশ, পরিপাক নালী আর পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর মধ্যে কি আছে? মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, এই 3টা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ। আর রেকটাম বা মলাশয়, দেখো এখানে লেখা নেই ঠিক মতো, আমি লিখে দিচ্ছি। ক্ষুদ্রান্তের 3টা অংশ আবার কি কি? প্রথম অংশটার নাম হচ্ছে ডিউডেনাম, প্রথম অংশটার নাম হচ্ছে ডিউডেনাম, তারপরের অংশটার নাম হচ্ছে জেজুনাম, আর তারপরের অংশটা ইলিয়াম। এই 3টা অংশ মিলে ক্ষুদ্রান্ত তৈরি, এই 3টা অংশ মিলে ক্ষুদ্রান্ত তৈরি, ক্ষুদ্রান্তের 3টা অংশ দিয়ে তৈরি। আর বৃহদান্ত্র, বৃহদান্ত্র 3টা অংশ দিয়ে তৈরি, কি কি? সিকাম, কোলন আর রেকটাম। রেকটাম মানেই মলাশয়, রেকটামকে বাংলায় বলে মলাশয়। তাহলে ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদান্তের 3টা অংশ সিকাম, কোলন, রেকটাম, এটা তোমরা পঞ্চম অধ্যায়ে আবার পাবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে দেখো, পৌষ্টিক নালী গঠিত, মানুষের লালা গ্রন্থি, লিভার, অগ্নাশয়, এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এইসব গ্রন্থি থেকে রস বের হয়, যেটা খাবারের পরিপাকে হেল্প করে, যে কথা তোমাদের বলছিলাম, খাবার পরিপাক করতে এই রসগুলো হেল্প করে। যেমন তোমাদের একটা উদাহরণ দিই, জটিল শর্করা, অনেক জটিল শর্করা, যেমন ধরো কি জটিল শর্করা, যেমন ধরো কি ভাত, এইটাকে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে অ্যামাইলেস। কি নাম? অ্যামাইলেস। কি করে? সরল শর্করাতে পরিণত করে, সরল শর্করাতে পরিণত করে এবং ধাপে ধাপে এটা গ্লুকোজে পরিণত হয়। সরল হইতে হইতে একটা সময় এটা গ্লুকোজে পরিণত হয়ে যায়। তাহলে এখানে যে জিনিসটা আমি ব্যবহার করছি অ্যামাইলেস, এটাই হচ্ছে এনজাইম। তো লালা থেকে আসে, ক্ষুদ্রান্ত থেকে আসে, লালা থেকে আসে, ক্ষুদ্রান্ত থেকে আসে। পঞ্চম অধ্যায়ে আমরা এগুলো ডিটেলসে শিখবো। ঠিক আছে, জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, তুমি যদি বুঝে পড়তে পারো, খুবই ইন্টারেস্টিং, এবং এগুলো নিয়ে কিন্তু আলাদা চ্যাপ্টারও আছে। হ্যাঁ, এমন না যে এখানে আলোচনা শেষ। তাহলে আমরা অল ওভার বুঝলাম পরিপাকটা কি। আসলে পরিপাকটা হচ্ছে বড় বড় খাবার যেগুলো আমাদের কোষ নিতে পারবে না, সেগুলো ছোটো 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 জিনিসে ভেঙে ফেলা। কারণ আমাদের যে কোষের ভিতরে একটা বড় ভাতের দানা ঢুকতে পারবে না, একটা ভাতের দানা থেকে আমাদের কোষ অনেক ছোট, রাইট?
ভাতের দানা অনেক বড়, রাইট? তো ভাতের দানার মধ্যে তো অনেক গ্লুকোজ আছে, ওই গ্লুকোজে ভাগ করতে হবে। গ্লুকোজ তো ছোটো, গ্লুকোজ তো কোষে ঢুকবে, অসংখ্য গ্লুকোজ কোষে ঢুকতে পারবে, কিন্তু ভাত ঢুকতে পারবে না। তা ভাতের ভিতরে যতগুলো গ্লুকোজ আছে, ভাতটা ততগুলো গ্লুকোজে ভাগ করে ফেলো। গ্লুকোজ যতগুলো কোষে ঢোকা দরকার অতগুলো কোষে ঢুকতে পারে। একটা কোষের মধ্যে অনেক গ্লুকোজ ঢুকতে পারবে, এবং গ্লুকোজ তো ছোটো, গ্লুকোজ তো একটা রাসায়নিক অণু, C6H12O6, তাই না? একটা কোষের মধ্যে অসংখ্য গ্লুকোজ ঢুকে যেতে পারবে, কিন্তু এটা ভাত তো আর ঢুকতে পারবে না। তো একটা ভাত থেকে অনেক গ্লুকোজ তুমি পাবা, সেই গ্লুকোজটা তুমি ঢুকাই ফেলো, ঠিক আছে? তাহলে আমার যদি এখন তোমাদেরকে পরিপাকতন্ত্রটা যদি তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা, যেহেতু পড়াই ফেলছি পরিপাকতন্ত্রটা। দেখো এটা হাড্ডি, আমাদের হাড্ডির মধ্যে আমরা পরিপাকতন্ত্রটাকে অন করি আর হাড্ডিটাকে সরাই দিই। দেখো এখানে পুরোপুরি পরিপাকতন্ত্রটা আছে, দেখো এই যে মুখের অংশ, এই যে মুখ, এই যে দেখো জিহ্বা, এটা হচ্ছে জিহ্বা, এটা হচ্ছে কি জিহ্বা, ঠিক আছে? এই যে জিহ্বা মুখের ভিতরে, এই যে এটা হচ্ছে লালা গ্রন্থি, লালা গ্রন্থি মানে কি? যেখান থেকে লালা তৈরি হয়। তাহলে আমাদের এই জায়গায় দুটো জায়গা থেকে লালা তৈরি হয়, এই দুটাকে বলে লালা গ্রন্থি। আমাদের এই জায়গা থেকে তৈরি হয়, এই জায়গা থেকে তৈরি হয়, লালা গ্রন্থি বলে, ঠিক আছে? এবার হাড্ডি সরাই দিই আবার। তারপর দেখো এই যে এই জায়গাটা হচ্ছে গলবিল, তারপর এই যে অন্ননালী, এই যে নামছে দেখো অন্ননালী, অন্ননালী নামছে। অন্ননালী নেমে দেখো সামনেই লিভার, এই যে বড় যেটা দেখতেছো এটাই লিভার। লিভারটা সরাই দিই আমরা, লিভারটার জন্য অনেক কিছু দেখতে পারতেছি না আমরা, লিভারটা আমরা সরাই দিই। লিভার সরাই দিলাম, পাকস্থলীর বাইরে কিছু আবরণ আছে, এগুলো আমরা সরাই দিই। এই দেখো পাকস্থলী। তাহলে দেখো এটা ছিল অন্ননালী, অন্ননালীর পরে কি পাকস্থলী। আর পাকস্থলীর ডান দিকে কি ছিল? লিভার। পাকস্থলীর ডান দিকে কি ছিল? লিভার। এই যে পাকস্থলীর ডান দিকে দেখো লিভার, এই যে লিভারটা পাকস্থলীকে কেমন ঢেকে রাখছে দেখছো? পিছন দিক থেকে দেখো, এটা পিছন দিক থেকে, এটা সামনের দিক থেকে। তাহলে পাকস্থলীর তার ডান দিকেই লিভার, ঠিক আছে? লিভারটাকে চলো আমরা আবার সরাই দিই, আপাতত দরকার নেই আমাদের। লিভারের নিচে এটা হচ্ছে পিত্তথলি, যাক ওরা দরকার নেই আপাতত। এই যে পাকস্থলী, এই পুরোটা হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পরে দেখো এই যে যেটা, এটাই হচ্ছে ডিউডেনাম, ক্ষুদ্রান্ত। পাকস্থলীর পরের অংশটাই হচ্ছে ক্ষুদ্রান্ত, পাকস্থলীর পরের অংশটাই কি? ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত কেমনে হয়েছে দেখো, আমরা একটু বৃহদন্তটাকে আপাতত সরাই দিই, এই দেখো ক্ষুদ্রান্ত কেমনে তৈরি হয়েছে, দেখো এই দেখো, এই যে পাকস্থলী, এখানে পাকস্থলী শেষ, পাকস্থলীর পরে দেখো ক্ষুদ্রান্তের প্রথম অংশ ডিউডেনাম। এই যে দেখো এটা ইউ এর মতো দেখতে, দেখছো একটু বাঁকানো ইউ এর মতো দেখতে, এটা হচ্ছে ডিউডেনাম, যেটুকু সবুজ হয়ে আছে এটুকু হচ্ছে ডিউডেনাম। এবং ডিউডেনামের কোল থেকে দেখো এইটা হচ্ছে অগ্নাশয়। ডিউডেনামের কোলে দেখছো, এই দেখো পিছন দিক থেকে দেখো দেখতে কেমন, এটা হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে ডিউডেনাম, এটা পেছন দিক থেকে, হ্যাঁ। এই যে ডিউডেনামের কোল থেকে দেখো অগ্নাশয় তৈরি হয়েছে, অগ্নাশয়, ঠিক আছে? অগ্নাশয় কিন্তু এটা গ্রন্থি। তারপর দেখো এই যে অংশটুকু, এটুকু অংশের নাম জেজুনাম, এটুকু অংশের নাম কি? জেজুনাম। আর এটুকু অংশের নাম হচ্ছে ইলিয়াম। তাহলে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্রান্ত। এই তিনটা মিলে কি? ক্ষুদ্রান্ত। এবার বৃহদন্ত অ্যাড করলাম আমরা, তাহলে দেখো এটা হচ্ছে ডিউডেনাম, এটুকু হচ্ছে জেজুনাম, আর এটুকু হচ্ছে কি? ইলিয়াম। ইলিয়ামের পরে আসবে বৃহদন্ত্র। দেখো বৃহদন্ত্র কত বড় না, দেখো তো বৃহদন্ত্র বড় না, বৃহদন্ত্র মোটা, দেখছো বৃহদন্ত্র কত মোটা। ক্ষুদ্রান্ত কিন্তু চিকন, এই জন্য নাম ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত সাইজে কিন্তু বড় বৃহদন্ত্র থেকে। দেখো ক্ষুদ্রান্ত কত পেঁচানো, দেখছো কত বড় ক্ষুদ্রান্ত। বৃহদন্ত্র কিন্তু এত বেশি পেঁচানো না। এই দেখো এইটুকু হচ্ছে বৃহদন্ত্র, যে এইটুকু হচ্ছে বৃহদন্ত্র, এই দেখো এইটুকু হচ্ছে বৃহদন্ত্র। বৃহদন্ত্র কিন্তু এত বড় না, 1.5 মিটার থেকে 2 মিটার লম্বা হয়। ক্ষুদ্রান্ত 6 থেকে 7 মিটার লম্বা হয়। ক্ষুদ্রান্ত বড় বেশি, ক্ষুদ্রান্ত নামে বড়, ক্ষুদ্রান্ত নামে ক্ষুদ্র বাট সাইজে বড়। কেন ক্ষুদ্রান্ত? দেখো ক্ষুদ্রান্তকে কাটলে এই পাইপটা কিন্তু চিকন অনেক, বৃহদন্তকে কাটলে বৃহদন্তের পাইপটা বড়, এই জন্য নাম এইভাবে হয়েছে। তো বৃহদন্তের প্রথম অংশের নাম হচ্ছে সিকাম, এই অংশটার নাম হচ্ছে সিকাম, অল্প, ঠিক আছে? যে অনেকের অ্যাপেন্ডিসাইটিস হয় না, অ্যাপেন্ডিসাইটিস, দেখো এই যে দেখো ছোট্ট একটা লেজের মতো দেখতেছো সিকাম, এটা সিকাম, সিকামের গোড়ায় যে লেজের মতো একটা, এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই দেখো এই যে এখানে তো ক্ষুদ্রান্ত শেষ, এখান থেকে বৃহদন্ত শুরু। বৃহদন্তের দেখো পেছন দিকে গেলেই এই যে বৃহদন্তের গোড়ায়, এই যে এটা তো বৃহদন্ত, তাই না? বৃহদন্তের গোড়ায় একটা লেজের মতো ছোট্ট অংশ দেখছো, এইটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স, কত ছোট। এটাই যখন ইনফেকশন হয় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়, তখন ব্যথা হয়। যাই হোক, এটা হচ্ছে সিকাম, সিকামের সাথে অ্যাপেন্ডিক্স লাগানো। সিকামের পরে দেখো এই পুরো অংশটা হচ্ছে কোলন, এই দেখো এই পুরো অংশটা হচ্ছে কোলন। খেয়াল করছো কোলন কত বড়? এই যে কোলন একটা উপরে উঠছে, একটা আড়াই গেছে, একটা নিচে নামছে, এটা হচ্ছে কোলন। কোলনের পরে একদম লাস্ট যেটুকু আছে এটুকু হচ্ছে মলাশয়, এটা হচ্ছে রেকটাম বা মলাশয়। এই যে এটা হচ্ছে রেকটাম বা মলাশয়, এই যে লাস্ট যেটা অংশ এটা হচ্ছে রেকটাম বা মলাশয়। এখানে মল জমা থাকে, দেন এই পায়ু হয়ে মল বের হয়ে আসে, পায়ু ছিদ্র হয়ে মল বের হয়ে আসে। এই হচ্ছে পুরো সিরিয়াল। এর মধ্যে আমাদের পাকস্থলী থেকে বিভিন্ন রকমের এনজাইম বের হয়, যেন পাকস্থলী একটা গ্রন্থি। অগ্নাশয় থেকে এনজাইম বের হয়, যেন অগ্নাশয় একটা গ্রন্থি।
ক্ষুদ্রান্ত থেকে এনজাইম বেরোয়, এই জন্য ক্ষুদ্রান্ত একটা গ্রন্থি। আরেকটা গ্রন্থি তো আমরা এখানে দেখছি, যার নাম কি ছিল, লিভার। আরেকটা গ্রন্থি আমরা উপরে পাইছি, যেটা হচ্ছে লালা গ্রন্থি। তাহলে পাঁচটা গ্রন্থি। মুখে আছে লালা গ্রন্থি, এখানে আছে লিভার। পাকস্থলী থেকে যেহেতু এনজাইম আসে, এলে পাকস্থলী একটা গ্রন্থি। ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত থেকে যেহেতু কিছু কিছু ক্ষরণ হয় বা কিছু কিছু রস বের হয়, তাহলে ওইটা একটা গ্রন্থি। আর অগ্নাশয় থেকে যেহেতু রস ক্ষরণ হয়, ওটা একটা গ্রন্থি। অর্থাৎ গ্রন্থি কারা? যাদের থেকে রস ক্ষরণ হবে তারাই গ্রন্থি, যাদের থেকে রস ক্ষরণ হবে তারাই কি গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমরা পরিপাকতন্ত্রটা পুরোপুরি শিখে ফেললাম। ওকে, এবার আমরা চলো পরের তন্ত্রে চলে যাই। এটা শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র শ্বসনতন্ত্র কি? যে তন্ত্র বাতাস গ্রহণ বাতাস ত্যাগ অর্থাৎ প্রশ্বাস নিঃশ্বাসের সাথে কানেক্টেড, যেই তন্ত্র প্রশ্বাস নিঃশ্বাস করাবে সেই তন্ত্রই হচ্ছে শ্বসনতন্ত্র। এই প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে আমরা অক্সিজেন পাই আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন পাই আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এখানে কি কি আছে দেখো। প্রথমে আছে যে জিনিসটা, সেটা হচ্ছে নাসা ছিদ্র, যে নাকের যে ছিদ্র, এটা নাসা ছিদ্র, এটাকে বলে নাসা ছিদ্র। নাসা ছিদ্র। এরপর আছে নাসা গহ্বর, নাকের যে গহ্বর, এই যে সামনের অংশটা হচ্ছে নাসা ছিদ্র। এরপরে যে এই যে এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল, আর এই জায়গাটার নাম হচ্ছে নাসা গহ্বর। এই যে জায়গাটা হচ্ছে নাসা গহ্বর, নাকের যে শক্ত জায়গা, যে হাড্ডির মতো শক্ত জায়গা হচ্ছে নাসা গহ্বর। হাড্ডির মতো শক্ত জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। এটা প্রথমে নাকের দুটো ছিদ্র, এটাকে বলে নাসা ছিদ্র। এরপর নরম যে জায়গাটা, এটা হচ্ছে ভেস্টিবিউল, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এই জায়গার নাম হচ্ছে ভেস্টিবিউল, নরম জায়গাটা। তারপর শক্ত যে জায়গাটা, যেখানে হাড্ডি আছে নাকের, এই শক্ত জায়গার নাম হচ্ছে নাসা গহ্বর। শক্ত জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। তারপরে এটা যেখানে আসে এর নাম হচ্ছে নাসা গলবিল। এই যে নাক আর গলা যেখানে কানেক্ট হয়েছে, যে জায়গায় নাক আর গলা কানেক্ট হয়ে গেছে আমাদের মুখে, ওই জায়গাটা নাসা গলবিল। নাক থেকে যে গলায় যায় না, ওই নাসা গলবিল, নাসা আর গল, নাসা গলবিল। তারপরে এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে স্বরযন্ত্র। এই যে এখানে এই যে ছেলেদের যেটা উঁচু থাকে, ছেলেদের এই জায়গাটা উঁচু থাকে, অ্যাডামস অ্যাপেল বলে এই জায়গাটাকে ছেলেদের ক্ষেত্রে। এটা হচ্ছে নাসা, এটা হচ্ছে স্বরযন্ত্র। এখান থেকে ভোকাল কর্ড থাকে, এখান থেকে আমরা কথা বলতে পারি। এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখান থেকে ভোকাল কর্ড থেকে আমরা কথা বলতে পারি। মেয়েদের এই জায়গাটা নর্মাল থাকে, ছেলেদের জায়গাটা উঁচু থাকে একটু। ঠিক আছে, এই জায়গাটার নাম স্বরযন্ত্র। স্বরযন্ত্রের পরে এই যে দেখো বেসিনের পাইপের মতো দেখতে, যে একটু খাসকাটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটাকে বলে ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। তারপর হচ্ছে ডান ফুসফুস বাম ফুসফুস, ডান ফুসফুস বাম ফুসফুস, ডান ফুসফুস আর বাম ফুসফুস। ফুসফুসের ভিতরে যেগুলো ঢোকে, ফুসফুসের ভিতরে দুটো জিনিস ঢোকে, দুটো ফুসফুসের মধ্যে দুটো পাইপ ঢোকে। এটা তো শ্বাসনালী, একটা বড় পাইপ, দুটো ফুসফুসের মধ্যে দুটো পাইপ ঢুকে যায়, ওগুলোর নাম হচ্ছে ব্রঙ্কাস। ওগুলোর নাম কি? ব্রঙ্কাস। তাহলে ট্রাকিয়ার পরে আসে ব্রঙ্কাস, ট্রাকিয়ার পরে কি আসে? ব্রঙ্কাস। ব্রঙ্কাস পরে ভাগ হয় ব্রঙ্কিউলে, ব্রঙ্কাস ভাগ হয় কিসে? ব্রঙ্কিউলে। ফুসফুসের মধ্যে ছড়ায় যায় ব্রঙ্কিউলে, ফুসফুসের মধ্যে ছোটো ছোটো ব্রাঞ্চ দিয়ে ছড়ায় যায়, ছোটো 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 শাখা দিয়ে ছড়ায় যায়, ওগুলোর নাম ব্রঙ্কিউল। আর ব্রঙ্কিউল যায় শেষ হয় অ্যালভিউল আছে। কোথায় যায় শেষ হয়? অ্যালভিউল আছে, একদম শেষ হয় অ্যালভিউল আছে। অ্যালভিউলাস কি? ছোটো ছোটো বেলুনের মতো, যেটার মধ্যে গ্যাসের আদান প্রদানটা হয়। আমাদের ফুসফুসের মতো অনেক ছোটো 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 বেলুনের মতো আছে, ওগুলোর নাম হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাসে যে গ্যাসের আদান প্রদানটা হয়, এগুলো আমরা ডিটেলস আমরা গ্যাসীয় বিনিময় চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, আর পুরো ফুসফুসের বাইরে যে পর্দা, এর নাম হচ্ছে প্লুরা। মনে রাখবা, ফুসফুসের বাইরে যে পর্দা, ওই পর্দাটাকে বলা হয় প্লুরা। তাহলে একটা শ্বাসনালী দুইটা ফুসফুসে ঢোকে, যে দুটো ঢোকে ওই দুটার নাম হচ্ছে ব্রঙ্কাস, যে দুটো ঢোকে ওই দুটার নাম হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস আরও কয়েকটা খণ্ডে ভাগ হয়, ভাগ হয়ে পুরো ফুসফুসের মধ্যে গাছের মতো ছড়ায় যায়, ওটার নাম হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল একদম শেষ হয় কোথায় যে শেষ হয়? অ্যালভিউলাসে, অ্যালভিউলাসটাই মেন। আরেকটা জিনিস তোমাদের এখানে দেয় নাই চিত্রে, নিচে একটা পর্দা আছে, এই পর্দার নাম হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। নিচে একটা ডায়াফ্রাম নামের পর্দা আছে, এই পর্দাটা গুরুত্বপূর্ণ। নিচে একটা পর্দা আছে, যে পর্দার নাম হচ্ছে ডায়াফ্রাম, মধ্যচ্ছদা। এই ডায়াফ্রামটাও প্রশ্বাস নিঃশ্বাস করতে হেল্প করে। আমরা যখন দম নিই তখন ডায়াফ্রামটা এরকম নিচে নেমে যায়, আমরা যখন দম ছাড়ি তখন এরকম উপরে উঠে যায়। দেখো, দম নেওয়ার সময় ডায়াফ্রামটা এরকম আপ ডাউন হয়, এটা একটা পেশি। ডায়াফ্রাম হচ্ছে একটা মাসেল, ডায়াফ্রাম হচ্ছে কি একটা মাসেল। এই হচ্ছে শ্বসনতন্ত্র। তো এখন দেখি শ্বসনতন্ত্র নিয়ে তোমাদের বইয়ের মধ্যে কী কী কথা লিখছে। শ্বসনতন্ত্র দেখো, নাসারন্ধ্র, নাকের ছিদ্র, গলবিল, ল্যারিংস, ল্যারিংস মানে হচ্ছে স্বরযন্ত্র, স্বরযন্ত্রকে বাংলায় বলা হয় ল্যারিংস, স্বরযন্ত্রকে বাংলায় বলা হয় ল্যারিংস। ট্রাকিয়া মানে শ্বাসনালী, তারপর আসে কি ব্রঙ্কাস, শ্বাসনালী ভাগ হয়েছে দুটো ঢুকে, তারপরে আরও অনেকগুলো ভাগ হয়, ওগুলো ব্রঙ্কিউল এবং অ্যালভিওলাই, এবং একজোড়া ফুসফুস নিয়ে শ্বসনতন্ত্র তৈরি। এরা বাইরে থেকে অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে খাদ্যকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, এই শক্তি দেহের কাজ করে।
এখন দেখো এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটার মেন কাজ কি এটা একটু বুঝতে হবে না? অক্সিজেনটা যে আমরা নেই, এই অক্সিজেনটার মেন কাজ কি আমি তোমাদের বলি। আমি বললাম কি যে আমাদের এই প্রক্রিয়ায় কী হয়, অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। খেয়াল করো আমাদের এই যে আমরা একটু কি গ্লুকোজটা পাইছি না, আমরা একটু কি বললাম যে খাবার খেয়ে আমরা কি পাই, গ্লুকোজ পাই, অ্যামাইনো অ্যাসিড পাই, ফ্যাটি অ্যাসিড পাই, এগুলো রক্ত চুষে নেয়, চুষে সারা দেহের মধ্যে পাঠিয়ে দেয়। তাহলে এই যে গ্লুকোজটা যে আমরা পাইছি এটাই তো মেনলি খাবার। এই গ্লুকোজ থেকে আমরা শক্তি পাই, যেটা আমরা জীবনী শক্তি চ্যাপ্টারে আমরা ডিটেলস শিখবো কীভাবে পাই। দেখো এই গ্লুকোজটা যেটা আমরা পাইলাম খাবারের মাধ্যমে, রক্ত দিয়ে গেল আমার কোষে, এটা কোথায় হচ্ছে কোষে, এটা কোথায় হচ্ছে কোষের ভিতর হচ্ছে জিনিসটা, কোষে রক্ত খাবার দিয়ে গেল, আর কোষে আমরা বাতাসের মাধ্যমে কি পাইলাম, অক্সিজেন পাইলাম। এই দুটো জিনিস যখন একসাথে হবে তখন এখানে জারণ হবে। কী হবে জারণ? কোনো জায়গায় মনে রাখবা, কোনো জায়গায় অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ, কোনো জায়গায় অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ, আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। মনে রাখবা এটা। তাহলে খাবার এবার জারণ হবে, জারণ হয়ে কি তৈরি হবে, 38 অণু এটিপি তৈরি হবে। এটিপি মানে কি শক্তি, 38 অণু এটিপি তৈরি হবে এবং আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব। কি ত্যাগ করব? কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করব। এই কার্বন ডাইঅক্সাইডটাই আবার আমরা বের করে দিয়ে যাই, বাই করে দিই। এই বিক্রিয়া আমি সমতা করলাম না আপাতত, সমতা আমরা জীবনী শক্তি চ্যাপ্টারে শিখবো এটা ইনশাল্লাহ। তাহলে এই যে খাবারকে অক্সিজেন দ্বারা জারণ করা হলো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। খাবারটা আমরা কই পাইছি, খাবারটা আমার কোষের মধ্যে কোত্থেকে আসছে, কোষের মধ্যে খাবার আসছে, যে খাবারটা আমি পরিপাক করছি ওই যে গ্লুকোজ, ওই গ্লুকোজটা কোষের মধ্যে কে নিয়ে আসে, রক্ত নিয়ে আসে। কোষের মধ্যে রক্ত আরও কি নিয়ে আসছে, অক্সিজেন নিয়ে আসে, অর্থাৎ রক্ত এগুলো নিয়ে আসে, রক্তই কোষের মধ্যে এগুলো নিয়ে আসে। তারপরে এই কোষের মধ্যে আনা রক্তের মাধ্যমে খাবারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে, শক্তি তৈরি করে। শক্তির নাম কি, এটিপি। এটিপি মানেই শক্তি, মনে রাখবা এটিপি হচ্ছে শক্তি। এটা কেমনে তৈরি হয় চতুর্থ অধ্যায়ে আমরা দেখবো, এটিপি থেকে আমরা শক্তি তৈরি হয় এবং সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো। এই কার্বন ডাইঅক্সাইড আমরা ছাড়ি, এই যে অক্সিজেন আমরা নিলাম আর কার্বন ডাইঅক্সাইড ছাড়লাম, এই সেই অক্সিজেন যেটা আমরা নেই, আর ওই অক্সিজেনকে খাবার জারিত করে তারপরে কি তৈরি হয়, শক্তি তৈরি হয়। এটা তো সামারি আমি বললাম আর কি। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এটা দেখতে চাই শ্বসনতন্ত্রটাকে, তাহলে পরিপাকতন্ত্র চলো আমরা সরাই দিই, হাড্ডিটাকে আবার নিয়ে আসি বোঝার জন্য যে কোথায় আছে। এবার আমরা রেসপিরেটরি সিস্টেমটাকে অন করে দিই, রেসপিরেটরি সিস্টেম অন করে দিলাম। দেখো রেসপিরেটরি সিস্টেম আমরা অন করে দিলাম। এই দেখো বুকের মধ্যে কতটুকু জায়গায় ফুসফুস আছে, হ্যাঁ বুকের মধ্যে কতটুকু জায়গায় ফুসফুস আছে। তো আমরা হাড্ডিটাকে সরাই দিয়ে ভালো করে বোঝার জন্য হাড্ডিটাকে সরাই দিলাম। এই হচ্ছে শ্বসনতন্ত্র, ঠিক আছে। এই দেখো এই ফুসফুসের উপরে একটা পাতলা পর্দা দেখতেছো তোমরা, একটা পাতলা পর্দা দেখছো, পাতলা পর্দা। এই পাতলা পর্দাটার নাম হচ্ছে প্লুরা, এই পাতলা পর্দার নাম হচ্ছে প্লুরা। তাহলে আমাদের ফুসফুসের বাইরে যে পর্দা থাকে এই পর্দার নামই হচ্ছে প্লিউরা। আমাদের ফুসফুসের বাইরে যে পর্দা থাকে এই পর্দার নামই হচ্ছে প্লিউরা বা প্লুরা। এই যে দুটা ফুসফুস দেখছো পিঙ্ক কালার, কত সুন্দর। জানো আমাদের জন্মের সময় সবার ফুসফুসে এরকম পিঙ্ক ছিল, বাট আমরা যারা ঢাকা শহরে বা কোনো ব্যস্ত শহরে বসবাস করি আমাদের প্রত্যেকেরই ফুসফুস কালো হয়ে গেছে। কেন কালো হয়ে গেছে? এই যে কালো ধোঁয়া, দূষণ, এগুলোর কারণে। খালি সিগারেট খাইলে যে ফুসফুস কালো হয়ে যায় ব্যাপারটা এরকম না। এই যে দূষণের মধ্যে আমরা থাকি, দূষণের মধ্যে অটোমেটিক আমাদের বয়সে, যে আমাদের যাদের বয়স 20 বছর, 25 বছর বা 30 বছর হয়ে গেছে, আমাদের প্রত্যেকেরই ফুসফুসের এই অবস্থা। তো যাই হোক, দেখো এই যে নাক, এই যে সামনের নাসা ছিদ্র, এই নাকের ছিদ্র, এই দেখো দেখতেছো নাকের ছিদ্র, এই যে নাকের ছিদ্র, এই নাকের ছিদ্র পরে যে নরম জায়গাটা যেটাকে আমরা ভেস্টিবিউল বলছি, তারপরে এই জায়গাটা শক্ত, এটা নাসা গহ্বর। তো নাসা গহ্বরের পরে এই জায়গাটা নাসা গলবিল, যেখানে নাক আর গলা একসাথে মিলিত হয়েছে। তারপরে এই যে ষড়যন্ত্র দেখছো, এই যে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র, এটাকে ল্যারিংস বলে। এই যে দেখো এই যে এই তরুণাস্থিটা থাকার কারণে, এটা তরুণাস্থি কিন্তু এই যে এটা থাকার কারণে এই জায়গাটা উঁচু মনে হয়, এটার নামে ল্যারিংস বা ষড়যন্ত্র। তারপর দেখো এই যে বেসিনের পাইপের মতো, বলছিলাম না বেসিনের পাইপের মতো, ঠিক আছে, এই হচ্ছে শ্বাসনালী, ট্রাকিয়া, শ্বাসনালী বা ট্রাকিয়া। দেখো ট্রাকিয়া দুটা ভাগে ভাগ হয়েছে, আমি ফুসফুস দুটাকে আপাতত সরাই দিই তাহলে ভালো করে বুঝতে পারবা। এই দেখো এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এটা হচ্ছে ষড়যন্ত্র, এটুকু হচ্ছে ষড়যন্ত্র, এটুকু হচ্ছে ষড়যন্ত্র, এটুকু হচ্ছে কি ষড়যন্ত্র। তারপরে এইটুকু হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়া এখানে এসে শেষ। এখান থেকে দুটো ব্রাঞ্চ তৈরি হয়েছে, এই দুটো ব্রাঞ্চের নাম হচ্ছে ব্রঙ্কাস। এই দুটোর নাম কি? এই দুটো ব্রাঞ্চের নাম হচ্ছে ব্রঙ্কাস। এই দুটো ব্রাঞ্চের নাম কি? ব্রঙ্কাস। যে ব্রঙ্কাস, ব্রঙ্কাস দেখো ভিতরে আরও অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে, ভিতরে আরও অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। ভাগ হওয়ার পরে দেন ফাইনালি তৈরি হয়, এগুলো ভাগ হয়ে যায় ব্রঙ্কিউলে। আর এই হচ্ছে ফুসফুস, এই হচ্ছে দুটো ফুসফুস। খেয়াল করছো এটা কিন্তু আমার বাম হাত, এটা আমার ডান হাত। দেখো এই হাত দিয়ে আমি লিখতেছি ডান হাত, খেয়াল করছো এইটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। মনে রাখবা তোমার দিকে যখন কেউ দাঁড়াবে তার উল্টা দিকে থাকবে সব কিছু তোমার। অর্থাৎ এটা তুমি রোগীকে যখন চেক আপ করবা তখন কি রোগীকে এভাবে সম্মুখ মুখে শোয়াবা না, তারপর তো তাকে চেক আপ করবা। তো রোগী যখন এভাবে থাকবে তখন তোমার ডান হাত বরাবর তার বাম দিক থাকবে, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এটা বাম দিক আর এটা ডান দিক, এটা হচ্ছে বাম ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস। দেখছো বাম ফুসফুসটা একটু ছোট না? খেয়াল করছো বাম ফুসফুসটা ওটা ওই পাশেটা বাম, হ্যাঁ বাম ফুসফুসটা ছোট। কেন ছোট জানো? হার্টকে জায়গা দেওয়ার জন্য,
যে হার্টকে জায়গা দেওয়ার জন্য, দেখছো হার্ট বাম দিকে একটু বেশি থাকে না, হার্টকে জায়গা দেওয়ার জন্য বাম ফুসফুসটা একটু কি ছোট হয়ে গেছে, ঠিক আছে, হার্টকে জায়গা দেওয়ার জন্য, খেয়াল করছো, কিন্তু বাম ফুসফুসটা তুলনামূলক কি ছোট। এখন তোমাদের অ্যালভিউলাসটা একটু দেখাই, অ্যালভিউলাসটা একটু দেখাই দিই, অ্যালভিউলাসটা কেমন। এই দেখো, এই যে অ্যালভিউলাস, এই ছোটো ছোটো বলের মতো এগুলো অ্যালভিউলাস, ছোটো ছোটো বলের মতো এগুলো অ্যালভিউলাস, আর এগুলো হচ্ছে ব্রঙ্কিউল। ব্রঙ্কাসের পরে এই যে ব্রঙ্কিউল, ব্রঙ্কাসের পরে যে পাইপগুলো তৈরি হয় এগুলো হচ্ছে ব্রঙ্কিউল, ঠিক আছে। আমি রক্তনিকাগুলো সরাই দিই, এই যে ব্রঙ্কাসের পরে যে জিনিসগুলো তৈরি হয়, সরি, এগুলো হচ্ছে ব্রঙ্কিউল। এই ব্রঙ্কিউল যে পরে কোথায় একদম লাস্টে কোথায় যায় শেষ হয়, অ্যালভিউলাসে, এই যে অ্যালভিউলাস, এগুলো হচ্ছে অ্যালভিউলাসে, দেখছো ছোটো ছোটো বলের মতো, দেখছো ছোটো ছোটো বলের মতো, একসাথে অনেকগুলো অ্যালভিউলাস থাকে, এটাকে বলে অ্যালভিউলার থলি, এটা থলির মতো, এখানে অনেকগুলো অ্যালভিউলাস থাকে। অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে যায়, অক্সিজেন রক্তের মধ্যে চলে যায় আর কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বের হয়ে যায়, ঠিক আছে, এইভাবে পুরো কাজটা হয়ে যায়, ঠিক আছে। এই অ্যালভিউলাসই এই কাজগুলো করে, বুঝছো, অ্যালভিউলাসই এই কাজগুলো করে। এই দেখো অ্যালভিউলাসের চারিদিকে দেখছো কত রক্তনালিকা, এই রক্ত, এই দেখো প্রথমে কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে আসে, প্রথমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, দেন অ্যালভিউলাস অক্সিজেন দিয়ে দেয় রক্তকে আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে ছেড়ে দেয়, এই কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিই, আর যে অক্সিজেন নিচে অক্সিজেন আবার রক্তের মধ্যে চলে যায়, এভাবে রক্ত পরিষ্কার হয়ে যায়, ঠিক আছে। যাক, এগুলো আমরা পরে আবার আলোচনা করবো ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে, পরের ক্লাসগুলো বলতে একটু বড় হইলে অন্যান্য অধ্যায়। এবার আসে আমরা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, এটা অলরেডি আমরা আলোচনা করছি যে স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র এটা নিয়ে অলরেডি আমরা এর আগের ক্লাসে আলোচনা করছি। স্নায়ুতন্ত্রকে দুটো অংশে ভাগ করা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এর বিভিন্ন প্রান্তে ছড়ায় থাকা স্নায়ুতন্ত্রকে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। এর আগের ক্লাসটার মধ্যে আমরা এগুলো তোমাদের দেখাইছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে মস্তিষ্ক নিজে, মস্তিষ্ক নিজে, আর একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড, আর এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। আমি তোমাদের অনুরোধ করব আগের যেই নিউরনের যে ক্লাসটা করাইছি এর আগের ক্লাসটা একটু ভালো করে করে নাও, তাহলে তোমরা এই পার্টটা আবার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক মানে ব্রেন, আর ব্রেন থেকে যেটা বের হয়ে মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়, এই যে এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড, এটা হচ্ছে সুষুম্নাকাণ্ড, আর এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে, ব্রেন এন্ড স্পাইনাল কর্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আমি তোমাদের অনেকগুলো পার্ট আছে বলছিলাম, ঠিক আছে। এর মধ্যে একটা আছে অটোনমিক, স্বয়ংক্রিয়, যেটা আমাদের অটোমেটিক কাজগুলো হয়, যেমন ধরো আমাদের যে ফুসফুস প্রশ্বাস নিঃশ্বাস হচ্ছে, হার্টবিট করতেছে, এগুলো আমাদের অটোনমিক স্নায়ু, এগুলো কন্ট্রোল করে। স্বয়ংক্রিয় স্নায়ু বলা হয় অটোনমিক, অর্থাৎ স্বয়ংক্রিয় কিছু স্নায়ু আছে ওইগুলো সেটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। অটোনমিক স্নায়ু সেগুলোকে কন্ট্রোল করে, অটোমেটিক যে কাজগুলো হয়ে যাচ্ছে আমাদের দেহের মধ্যে, আমাদের কিছু করা লাগতেছে না, যেমন দম নেওয়া, দম ছাড়া, হার্টবিট করা, এগুলো অটোমেটিক হচ্ছে, তো এগুলো স্নায়ু কন্ট্রোল করে। স্নায়ুতন্ত্রের মেন উপাদান কি, স্নায়ুতন্ত্রের প্রধান কোষ কি, স্নায়ুতন্ত্রের মেন উপাদান হচ্ছে নিউরন। এগুলো নিয়ে এর আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি, এই জন্য আমি এখানে তেমন কিছু বলতেছি না। হ্যাঁ, খালি জাস্ট আমি তোমাদের দেখাই দিই কোনখানে কতটুকু আছে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই হচ্ছে মানুষ, শ্বসনতন্ত্র অফ করে দিলাম, স্নায়ুতন্ত্র অন করে দিলাম, এই হচ্ছে স্নায়ুতন্ত্র। দেখো এই যে দেখতে পারতেছি, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে মেন উপাদান ব্রেন, ঠিক আছে, ব্রেন। আর এইটুকু হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হেডকোয়ার্টার, এই যে আগে দিয়ে দেখাইছি, এটা হচ্ছে ব্রেন, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা কিসের ভিতরে থাকে, আমাদের মেরুদণ্ডের ভিতরে থাকে, মেরুদণ্ড দিয়ে ঘেরা থাকে আর কি, মেরুদণ্ড দিয়ে স্পাইনাল কর্ডটা ঘেরা, দেখছো, মেরুদণ্ডে হাড় সরাই দিলে তুমি স্পাইনাল কর্ড দেখতে পারবে, একটা হাড় সরাই দিলাম, দুটা হাড় সরাই দিলাম, তিনটা হাড় সরাই দিলাম, এই দেখো ভিতরে স্পাইনাল কর্ড, দেখতে পাচ্ছ ভিতরে স্পাইনাল কর্ড, মেরুদণ্ড হাড়ের ভিতরে স্পাইনাল কর্ড থাকে। আর মানুষের মাথার খুলি ব্রেনটাকে ঘিরে রাখে, মানুষের মাথার খুলি যে ব্রেনটাকে ঘিরে রাখছে, দেখছো, ব্রেনটাকে ঘিরে রাখছে, এই ব্রেন আর স্পাইনাল কর্ড, এই ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটো জিনিসই হচ্ছে মেইন। আর এখান থেকে যে শাখা পোশাখা যেগুলো বের হয় ওগুলোকে বলা প্রান্তীয় স্নায়ু, এগুলো প্রান্তীয় স্নায়ুর অংশ। যেমন ব্রেন থেকেও যে স্নায়ুগুলো বের হয় ওগুলোকে বলা হয় কর্টিক স্নায়ু। আমাদের ব্রেন থেকে তোর 12 জোড়া স্নায়ু বের হয়, ওগুলোকে কর্টিক স্নায়ু বলে, এই ব্রেন থেকে বের হয়, দেখো চোখে চলে গেছে, কানে চলে গেছে, এগুলোকে বলে কর্টিক স্নায়ু। আর আমাদের সুষুম্নাকাণ্ড থেকে বের হয় 31 জোড়া, এগুলোকে বলা হয় সুষুম্না স্নায়ু। তাহলে ব্রেন থেকে বের হয় 12 জোড়া, আর সুষুম্নাকাণ্ড থেকে বের হয় 31 জোড়া, এগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, এগুলোকে বলা হয় প্রান্তীয় স্নায়ু। আপাতত এইটুকু জানলে আমাদের চলবে। হ্যাঁ, স্নায়ুতন্ত্র থেকে আমাদের অলরেডি আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি, এখানে জাস্ট যতটুকু দেবো এতটুকু বলে দিলাম। দেখো, দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া তৈরি করাই হচ্ছে এই তন্ত্রের কাজ, যেটা নিয়ে আমি আগের ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে। বাইরে এবং ভিতরের উদ্দীপনার মধ্যে সমন্বয় করা কীরকম,
তোমার শরীরের উপর একটা মশা বসলো, তুমি সাথে সাথে মশাটাকে হাত দিয়ে তাড়াই দিবা, বা তোমার গরম কোনো জায়গায় হাত লাগলো, তুমি সাথে সাথে হাতটা সরাই নিবা। তাহলে গরম কিছু তোমার হাতে লাগছে এটা তুমি বুঝছো, আবার সেটা তুমি সরাইও নিছো। তাহলে কি গরম কিছু লাগছে এটা বোঝার জন্য কি করা লাগছে, এখান থেকে উদ্দীপনা ব্রেনে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাওয়া লাগছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মূলত। আর সেখান থেকে আবার একটা প্রতিক্রিয়া করা লাগছে, কি প্রতিক্রিয়া, যে হাতটা সরাই দাও। ওইখান থেকে একটা কমান্ড আসে তোমার হাতে, তারপর তুমি হাত সরাইছো। তাহলে একটা কমান্ড গেছে অনুভূতি নিয়ে, আর একটা কমান্ড আসছে, তারপর তুমি হাত সরাই দিছো। ঠিক আছে। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং কর্টেক্স স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র তৈরি। শুধু কর্টেক্স স্নায়ু না, সুষুম্না স্নায়ু আছে। কর্টেক্স স্নায়ু প্লাস সুষুম্না স্নায়ু, প্লাস সুষুম্না স্নায়ু। কর্টেক্স স্নায়ু কত জোড়া? 12 জোড়া। সুষুম্না স্নায়ু কত জোড়া? 31 জোড়া। কর্টেক্স স্নায়ু কত জোড়া? 12 জোড়া। এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুর অংশ। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্র আরও একটি অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যেগুলো আমাদের কন্ট্রোল করা লাগে না, ওগুলো অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, ওইখানে আমাদের কিছু করা লাগে না। হার্টবিট করা, লাংসের কাজ করা, তারপর খাবার পরিপাক হয়, ওইখানে আমাদের কিছু করা লাগে না, অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে স্নায়ুতন্ত্র। আচ্ছা, স্নায়ুতন্ত্রের পরে আমাদের কোথায় যেতে হবে? স্নায়ুতন্ত্রের পরে যেতে হবে আমাদের রেচনতন্ত্রে। রেচন, হোয়াট ইজ রেচন? রেচনতন্ত্রের প্রধান উপাদান হচ্ছে কিডনি। আমাদের দেহে দুটো কিডনি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে বাম কিডনি, কারণ এটা বাম দিক, এটা হচ্ছে ডান কিডনি। খেয়াল করছো বাম কিডনিটা কিন্তু একটু উপরে ডান কিডনি থেকে, খেয়াল করছো? বাম কিডনিটা কিন্তু ডান কিডনি থেকে একটু কি উপরে, কেন জানো? আমাদের ডান দিকে লিভার থাকে, আমাদের পেটের ডান দিকে লিভার থাকে, আর লিভার এত জোরে চাপ দেয় যে ডান দিকের কিডনি একটু নিচে নেমে যায় লিভারের চাপে, বুঝছো? যাই হোক, দুটো কিডনি থাকে। এই কিডনির কাজ কি? রক্ত পরিষ্কার করা। মনে রাখবা, কিডনির প্রধান কাজ, কিডনির প্রধান কাজ রক্ত পরিষ্কার করা। কিডনির প্রধান কাজ রক্ত পরিষ্কার করা, রক্তকে পিউরিফাই করা, এটা কিডনির প্রধান কাজ। ঠিক আছে। রক্তের মধ্যে অনেক ময়লা আছে। তোমার সারা দেহের মধ্যে দেখো, সবগুলা কোষের মধ্যে খাবার পৌঁছায় দিচ্ছে কে? রক্ত। সেই কোষে থাকা ময়লাগুলো আবার রক্ত নিয়ে আসতেছে, এজন্য রক্ত ময়লা দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এটা ভাইবো না যে পায়খানা করে আমি আমার দেহের সকল ময়লা বের করতেছি। আমি যে খাবার খাচ্ছি ওই খাবারের যেটুকু দরকার নেই ওইটুকু পায়খানা দিয়ে বের হচ্ছে। মানে আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত প্রচুর ময়লা তৈরি হচ্ছে। এর মধ্যে নাইট্রোজেন দিয়ে তৈরি ময়লাগুলো খুব বিষাক্ত। যেমন কি, এদের নামগুলো কি কি? এদের নামগুলো আমি বলি। যেমন এদের নাম হচ্ছে ইউরিয়া। ইউরিয়া, আমাদের দেহে ইউরিয়া তৈরি হয়, জি, এই সেই ইউরিয়া সার যেটা গাছের লাগে, ইউরিয়া। তারপর একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। আর একটা হচ্ছে ক্রিয়েটিনিন। ব্লাড টেস্ট করলে এই টেস্টটা দেয়, ক্রিয়েটিনিন টেস্ট, এটা দেখার জন্য রক্তের মধ্যে ময়লা বেড়ে গেছে কিনা। আর এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এগুলো হচ্ছে রক্তের ময়লা, এগুলো হচ্ছে রক্তের ময়লা, যেগুলোকে বর্জ্য পদার্থ বলে, বর্জ্য ময়লা। এবং এই ময়লাগুলোকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য বলা হয়। নাইট্রোজেন ঘটিত বর্জ্য কেন? কারণ এই এই বর্জ্যগুলোর প্রত্যেকটার কমন জিনিস কি জানো? এর প্রত্যেকের কমন জিনিস হচ্ছে ইউরিয়া। এদের মধ্যে নাইট্রোজেন আছে, যেমন ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, ইউরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন আছে, ক্রিয়েটিনের মধ্যে নাইট্রোজেন আছে, অ্যামোনিয়া তো নাইট্রোজেন দিয়ে তোমরা সবাই জানো। এই জন্য এগুলোকে বলা নাইট্রোজেন ঘটিত বর্জ্য। এবং এগুলো এত খারাপ, এত খারাপ, এগুলো যদি রক্তের মধ্যে থাকে রক্ত বিষাক্ত হয়ে যায়। এই জন্য এগুলোকে ছাড়তে হয়। এগুলো কেন আমাদের শরীরে তৈরি হয়? স্বাভাবিক না, এই যে একটু আগে যেটা বললাম, গাড়ি চললে গাড়ি থেকে কালো ধোঁয়া তৈরি হয় না? ওই যে ডিজেল পেট্রোল এগুলো পুরোই তো কালো ধোঁয়া তৈরি হয়। তবে তোমার দেহের মধ্যে খাবার খাচ্ছ, খাবার শক্তি তৈরি করতেছে, এগুলোর মধ্যে অনেক ময়লা তৈরি হচ্ছে। এগুলোকে বলে বিপাকের ফলে তৈরি ময়লা। কিসের ফলে? কি বললাম শব্দটা? বিপাকের ফলে তৈরি ময়লা। বিপাকের ফলে উৎপন্ন উৎপন্ন বর্জ্য। কি ধরনের বর্জ্য? নাইট্রোজেন ঘটিত বর্জ্য। বিপাক কি? আমাদের দেহের মধ্যে যা হয় রাসায়নিক বিক্রিয়া, ওইটাই বিপাক। আমাদের দেহে যা রাসায়নিক বিক্রিয়া হয় আমাদের দেহকে চালানোর জন্য, ওইটাই বিপাক। পরিপাক বাদে, মনে রাখবা, পরিপাক বাদে আমাদের দেহের মধ্যে যা রাসায়নিক বিক্রিয়া হয় তাই বিপাক। পরিপাক বাদে যা রাসায়নিক বিক্রিয়া হয় ওইটাই বিপাক। এই বিপাকের ফলে অনেক ময়লাও তৈরি হয়, কাজের কাজও হয়, আবার অনেক ময়লাও তৈরি হয়। ওই ময়লাগুলাই রক্তের মধ্যে মিশে যায়, এবং এই নাইট্রোজেন ঘটিত ময়লাগুলো বেশি ক্ষতিকর। বিপাকের মধ্যে যে ময়লাগুলোর মধ্যে নাইট্রোজেন থাকে ওইগুলাই ছাকার কাজ কে করে? কিডনি করে। কিডনি কি করে? ওইগুলোকে ছেঁকে এই যে পাইপের মধ্যে মূত্র আকারে আমাদের দেহ থেকে বের করে দেয়। কি আকারে বের করে দেয়? ইউরিন বা মূত্র আকারে বের করে দেয়। তাহলে কিডনির কাজ কি? রক্তকে ছাকা। ছাইকা যে ময়লাগুলো থাকে ওই ময়লাগুলো এই দেখো, এই নালীর মাধ্যমে যে আমাদের কোথায় জমা করে, দেখো এই যে কিডনি সেগুলোকে ছাকবে, কিডনি সেগুলো ছাকবে, ছেঁকে এই দেখো এই যে দুটো নালী, দেখছো মূত্রনালী, এর মাধ্যমে এই যে এখানে এসে জমা করবে। এটা কি? এটা হচ্ছে মূত্রথলি, এটা হচ্ছে মূত্রথলি, মূত্রথলি বা ব্লাডার, মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। তারপরে এটাকে এই যে দেখো দেহ থেকে বের করে দিবে। দেহ থেকে কী করে দিবে? শিশ্নের মাধ্যমে বা স্ত্রী যৌনাঙ্গের মাধ্যমে, যৌনাঙ্গ না, স্ত্রী রেচনাঙ্গের মাধ্যমে বের করে দিবে। পুরুষ রেচনাঙ্গ এবং স্ত্রী রেচনাঙ্গ এটাকে বের করে দিবে। এই হচ্ছে
আমাদের রেচনতন্ত্র। এটাই হচ্ছে রেচন। আমি যদি শর্টে তোমাদেরকে বলি, তাহলে এখন রেচনতন্ত্রের মধ্যে কি কি আছে আমি তোমাদের যদি একটু বলি, দেখো বিভিন্ন, খেয়াল করো কি লেখছে বইয়ে, বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে, খেয়াল করো শারীরবৃত্তীয় মানে কি শরীরের মধ্যে হওয়া বিপাক ক্রিয়া, ওই যে যেটা বললাম পরিপাক বাদে যা আছে তাই বিপাক, রাসায়নিক বিক্রিয়া, শরীরে উপজাত দ্রব্য হিসাবে মানে কি এক্সট্রা হিসাবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এইসব বর্জ্য পদার্থ সাধারণত দেহের জন্য ক্ষতিকর, শুধু ক্ষতিকর না বিষাক্ত, দেহ থেকে এগুলো বের করে দেওয়া প্রয়োজন হয়। দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বর্জ্য নিষ্কাশন করার পদ্ধতিকেই রেচন প্রক্রিয়া বলে। হোয়াট ইজ তাহলে রেচন? যদি প্রশ্ন আসে রেচন কি, দেহ থেকে বিপাকের ফলে সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো বের করার প্রক্রিয়াই হচ্ছে রেচন। যেটা বললাম তোমরা ভাবতে পারো কেন ময়লা তৈরি হয়, ওই যে বললাম একটা গাড়ি চালাইতে গেলে কি অনেক কালো ধোঁয়া তৈরি হয়, তেমনি তোমার শরীর চালাতে গেলে অনেক ময়লা তৈরি হবে। এটাই হচ্ছে সহজ উত্তর। যে তন্ত্রের সাহায্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে রেচন তন্ত্র বলে। এক জোড়া কিডনি, বৃক্ক মানে কিডনি, এক জোড়া ইউরেটর, ইউরেটর মানে হচ্ছে ওই যে জোড়া নালী যার মাধ্যমে ইউরিন এসে কোথায় জমা হয়, মূত্রথলিতে জমা হয়, এবং একটি মূত্রনালী বা ইউরেথ্রা, এইটি মুক্তনালী বা ইউরেথ্রা নিয়ে মানুষের রেচনতন্ত্র তৈরি। ঠিক আছে, তাহলে কি কি আছে আমরা একটু তাহলে 3D একটু দেখে নিই। আমরা ইউরোজেনিটাল ওপেন করে দিব, এটা বন্ধ করে দেবো। ইউরোজেনিটাল মধ্যে এখানে আমাদের কিডনি এবং আমাদের রেচন অঙ্গ দূরেই থাকবে। ঠিক আছে, কিডনি ও রেচন অঙ্গ দূরে থাকবে। দেখো এই হচ্ছে দুটা কিডনি, খেয়াল করছো ডান কিডনিটা কিন্তু, খেয়াল করো ডান কিডনিটা কিন্তু নিচের দিকে, তাই না, বাম কিডনি থেকে। কেন জানো? এই দেখো, দেখো লিভার ডান দিকে থাকে, এই দিক থেকে দেখো ভালো করে বুঝতে পারবা। এখন এটা ঠিকঠাক আছে, এটা পিছন দিক থেকে। এখন এটা বাম এটা ডান, দেখো এটা সামনের দিক, এটা সামনের দিক, সামনের দিকে উল্টা হয়ে যায়, সামনের দিকে এটা হয়ে যায় বাম দিক আর এটা হয়ে যায় ডান দিকে। কিন্তু তুমি পিছন দিকে যাবা তখন আবার সেম টু সেম থাকবে, তোমার মতোই থাকবে, তুমি মানুষটা পিছন দিকে দাঁড়ায় আসছো, তাহলে এটা তখন বাম এটা ডান অ্যাজ ইট ইজ। দেখছো এই যে ডান দিক কিডনিটা একটু নিচে না, দেখো কতটা নিচে, খেয়াল করছো ডান দিকের কিডনিটা কতটা নিচে, কেন? এই যে লিভার, এটাই তো লিভার, এই লিভারের কারণে লিভারের চাপে ডান দিকে কিডনিটা নিচের দিকে নেমে যায়। এটা জানতা? কত ইন্টারেস্টিং জিনিস না? দেখো, যাই হোক এটাকে আবার সরাই দিই। খেয়াল করো এই দুটা কিডনি, কিডনি থেকে যে দুটা পাইপ বের হয়, এই দুটা পাইপ অ্যাকচুয়ালি কি, এই দুটা পাইপ এর নাম হচ্ছে ইউরেটর। এই দুটা পাইপের নাম কি? ইউরেটর। ইউরেটর এটা ইউরিন নিয়ে আসে, তাই এর নাম ইউরেটর। এটাকে আবার কেউ আবার এই মূত্রনালী বলে দিও না বাংলায়, ঠিক আছে? বাংলা নাম আরেকটা, ইউরেটর মনে রাখো, ইউরেটর। তাহলে কিডনি থেকে দুটা কি বের হয়? ইউরেটার বের হয়। দুটা কিডনি থেকে দুটো ইউরেটার বের হয়। এবং ইউরেটার যে কোথায় জমা হয়, ইউরেটার যে কোথায় জমা হয় খেয়াল করো, ইউরেটার যে জমা হয় যে মূত্রথলিতে, এটার নাম হচ্ছে মূত্রথলি। এর নাম কি? মূত্রথলি। মূত্রথলি, এখানে মূত্র জমা হয়। এটা অনৈচ্ছিক পেশি, এটা মূত্র জমা করে, এখানে কন্ট্রোল আমাদের নাই। ঠিক আছে, এটা নির্দিষ্ট পরিমাণে মূত্র জমা হলে তখন আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা লাগে। তখন যখন আমাদের ইউরিন পায় তখন আমাদের ইউরিনটা কি হয়, দেখো এখানে এসে এই যে যৌনাঙ্গ বলতে রেচনাঙ্গের মাধ্যমে, যৌনাঙ্গ রেচনাঙ্গ তো পুরুষদের ক্ষেত্রে একই, তারপর দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায়। তারপর দেহ থেকে কি হয়ে যায়? তারপর দেহ থেকে নিষ্কাশিত হয়ে যায় যৌনাঙ্গের মাধ্যমে, রেচনাঙ্গের মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তাই এটাই বইয়ের মধ্যে বলছে। তাহলে কি কি আছে? এক জোড়া কিডনি, এক জোড়া ইউরেটর, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী, ইউরেথ্রা বলা হয় মূত্রনালীকে। ঠিক আছে, ওকে, মনে থাকবে, এটা ভালো করে মনে রাখবা। তাহলে এইখান থেকে আমরা আবার এটা দেখি, এক জোড়া কিডনি, এক জোড়া বৃক্ক, এক জোড়া ইউরেটর, একটা মূত্রথলি আর একটা মূত্রনালী। এটাকে আবার মূত্রনালী বলো না। তাহলে প্রথম দুটা দুটা করে, পরের গুলা একটা করে। তাহলে প্রথম দুইটা অর্থাৎ কিডনি দুইটা, ইউরেটার দুইটা, পরে দুইটা একটা করে, মূত্রথলি একটা, মূত্রনালী একটা, শেষ। এবার জননতন্ত্র নিয়ে আরও ডিটেলস আলোচনা তোমাদের জীবে প্রজনন অধ্যায়ে থাকবে। পুরুষ জননতন্ত্র আর স্ত্রী জননতন্ত্র দুটো আলাদা। মনে রাখবে পুরুষ জননতন্ত্রের প্রধান অঙ্গটা হচ্ছে শুক্রাশয়, এই যে দুটো শুক্রাশয় যেটা অন্ডকোষের ভিতরে থাকে, পুরুষের অন্ডকোষের ভিতরে দুটো শুক্রাশয় থাকে। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষের প্রধান জননাঙ্গ। ঠিক আছে, আর স্ত্রীর প্রধান জননাঙ্গ কোনটা? দুটো ডিম্বাশয়, একটা ডিম্বাশয় একটা ডিম্বাশয়। এটা আমাদের কোথায় থাকে? জরায়ু। এই যে জরায়ুর দুই পাশে থাকে, এটা দেহের ভিতরের দিকে থাকে। আর পুরুষদের শুক্রাশয় দেহের নিচে বাইরের দিকে থাকে, যেটাকে বলা অন্ডথলি। অন্ডথলির ভিতরে দুটা শুক্রাশয় কি হয়ে থাকে? ঝুলে থাকে অন্ডথলির ভিতরে। একটা অন্ডথলির ভিতরে দুইটা শুক্রাশয় থাকে। এই শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, তারপরে শুক্রাণু এই যে শিশ্ন বা পেনিস এর মাধ্যমে দেহ থেকে বের হয়ে আসে। তাহলে এটা হচ্ছে মেন জননাঙ্গ।
পেনিস কিন্তু মেন যৌনাঙ্গ না, বা শিশ্ন কিন্তু প্রধান যৌনাঙ্গ বলতে পারবো না তোমরা, ওটা হচ্ছে যৌনাঙ্গের একটা অংশ, বাট প্রধান যৌনাঙ্গ হচ্ছে শুক্রাশয়। তেমনি স্ত্রীদের প্রধান যৌনাঙ্গ হচ্ছে ডিম্বাশয়, এই দুটো ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়। এটা হচ্ছে, এইটা হচ্ছে জরায়ু, এটা হচ্ছে প্রধানত জরায়ু, যেখানে বাচ্চারা বড় হবে। জানো, বাচ্চা থাকাকালে জরায়ুর সাইজ 20 গুণ বড় হয়ে যায়, জানো? মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন এই জরায়ুর সাইজ 20 গুণ বড় হয়ে যায়, ঠিক আছে? তারপরে এই জায়গাটার নাম হচ্ছে যোনি, যেটাকে আমরা ইংলিশে বলি ভেজাইনা। এটাই হচ্ছে স্ত্রী যৌনাঙ্গ, ঠিক আছে? তাহলে পুরুষ যৌনাঙ্গ দেখলাম, স্ত্রী যৌনাঙ্গ দেখলাম। দেখি এখান থেকে বইয়ে কি লিখছে। দেখো, প্রজাতির ধারা কি বিলুপ্ত হওয়ার থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করা থাকে। মানে কি বলছে? মানে বলছে যে একটা প্রজাতি যাতে হারায় না যায়, তাই না? এই জন্য শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়। পুরুষরা শুক্রাণু তৈরি করে, স্ত্রীরা ডিম্বাণু তৈরি করে। তারপরে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয় এবং নতুন একটা ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণ থেকে একটা বাচ্চা শিশু জন্ম নেয়। প্রথমে তৈরি হয় ভ্রূণ, ভ্রূণ থেকে বাচ্চা। এটা তোমাদের আগেই বলছি এগুলো। এই জন্য আমি বলে থাকি আমার এই ক্লাসগুলো ভালো করে বোঝার জন্য একদম প্রথম থেকে, এই চ্যাপ্টারের শুরু থেকে যে ক্লাসগুলো আছে সেগুলো ভালো করে করবা, ঠিক আছে? আর এই চ্যাপ্টার আর এই যে ভিডিওটা তুমি দেখতেছো, এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, দুইটা। টেলিগ্রাম হচ্ছে একটা অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড আর বা আইফোন থেকে তুমি ডাউনলোড করতে পারবা। ওই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবা, সকল আপডেট ক্লাসের স্লাইড তুমি আগে পাবা, ঠিক আছে? একদম সাথে সাথে পেয়ে যাবা। আর টেলিগ্রাম গ্রুপে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা, তুমি প্রশ্ন করবা, আমি সুযোগ মতো ওইখানে উত্তর দিয়ে দিব তোমাদের রিপ্লাইগুলো। দ্রুত জয়েন করে ফেলবা। এই জন্য তোমাদের কি করতে হবে? টেলিগ্রাম অ্যাপটা ডাউন করতে হবে। কেন টেলিগ্রাম, কেন হোয়াটসঅ্যাপ না? কারণ টেলিগ্রাম অ্যাপে তুমি যে সময় জয়েন করো না কেন, তুমি আগের কনভারসেশনগুলো দেখতে পারবা। হোয়াটসঅ্যাপ গ্রুপের সমস্যা কি? হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি ধরো অনেক পরে জয়েন করলা, তুমি ধরো ভিডিওটা দেখছো 2 মাস পরে, তখন তুমি কি হবে? তখন তুমি জয়েন করলে আগের কনভারসেশন, আগের যে ছবিগুলা বা আগের যে ফাইলগুলো তুমি পাবা না। বা টেলিগ্রাম এটা একটা সুবিধা, ঠিক আছে? যাই হোক, সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে। মানে একটা নির্দিষ্ট বয়সের পরে প্রাণী তার প্রজনন ক্ষমতা অর্জন করে, তার আগে তো আর না। এটা বাচ্চা তো আর প্রজনন করতে পারবে না, একটা নির্দিষ্ট বয়স আসা লাগবে, ওটাকে বয়সন্ধিকাল বলে। তারপর থেকে প্রজনন করতে পারে। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে। ওই যে শুক্রাণু ডিম্বাণু মিলে জাইগোট, তারপর ভ্রূণ, তারপর নতুন একটা বাচ্চা হয়। এভাবে করে প্রজাতি টিকে থাকে। মানুষ এক লিঙ্গ প্রাণী। এক লিঙ্গ প্রাণী মানে কি? মানুষের যেটা পুরুষ সেটা আলাদা, স্ত্রীটাও আলাদা, ঠিক আছে? পুরুষ মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী মানুষের দেহে স্ত্রী প্রজননতন্ত্র বা নারী প্রজননতন্ত্র থাকে। মানুষের জন্য এক লিঙ্গ। তাহলে উভলিঙ্গী কি আছে? হ্যাঁ আছে। অনেক কৃমি আছে উভলিঙ্গ, যেমন ফিতা কৃমি আছে। ফিতা কৃমি, এই ফিতা কৃমি কেমন জানো? ফিতা কৃমি হচ্ছে উভলিঙ্গ। আমি খুঁজতেছি দেখানোর জন্য, আমার ল্যাবের মধ্যে আছে, আপাতত দেখাইতে পারতেছি না, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না। পরে আমি দেখাবো নি। আমার ল্যাবে মোটামুটি অনেক কিছু আছে। যেমন তোমাদের একটা জিনিস দেখাই, খুবই মজা বাবা। দেখো এই যে কেঁচো, দেখছো এটার ভিতরে কেঁচো আছে, কেঁচো। তারপরে হচ্ছে স্ট্রিং রে, দেখবা স্ট্রিং রে, এ দেখো স্ট্রিং রে, এই যে আমার ল্যাবে আছে এগুলো, দেখছো কি দারুণ জিনিস। এগুলো তুমি যখন বড় হবা তখন এগুলো দিয়ে তোমাদেরকে পড়াবো, এই যে স্ট্রিং রে। হ্যাঁ, তারপর তোমাদেরকে দাঁড়াও আরও মজার কিছু জিনিস দেখাই, দাঁড়াও। তার আগে হচ্ছে ক্যামেরাটার ফোকাসটা ঠিক করে নিতে হবে। জাস্ট এ মিনিট, তোমাদেরকে জেলিফিশ দেখায়, জেলিফিশ। এই দেখো জেলিফিশ, জেলিফিশ দেখছো, দেখাই যাচ্ছে না ট্রান্সপারেন্ট এতটা, এটা জেলিফিশ। হ্যাঁ, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই, গোল কৃমি। এই যে গোল কৃমি, এই গোল কৃমির মধ্যে পুরুষ আর স্ত্রী আলাদা, এদেরকে আলাদা করা যায়। পুরুষ গোল কৃমি, স্ত্রী গোল কৃমি আলাদা। এটা এটা গোল কৃমি, ঠিক আছে? পুরুষ গোল কৃমি। ও এই যে ফিতা কৃমি পেয়ে গেছি, তারাও দেখাচ্ছি। এই যে ফিতা কৃমি, একদম ফিতা চ্যাপ্টা হয়। এই ফিতা কৃমি কিন্তু পুরুষ আর স্ত্রী একসাথে, মানে একই দেহের মধ্যে পুরুষ আর স্ত্রী দুটাই আছে। পুরুষ পর্যন্ত স্ত্রী পর্যন্ত দুটাই আছে। এটা হচ্ছে ফিতা কৃমি, একদম চ্যাপ্টা। এটা একই দেহে পুরুষ আর স্ত্রী দুটা 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 প্রজনন তন্ত্রই আছে, ঠিক আছে? এই জন্য এগুলোকে বলা হয় উভলিঙ্গ প্রাণী। আমার এখানে অনেক কিছু আছে, আমি তোমাদের অন্য সময় ছবি দিয়ে দেখাবো না। তোমরা যখন কলেজে উঠবা তখন এগুলো দিয়ে পড়াবো তোমাদেরকে। হ্যাঁ, আর কি দেখাবো তোমাদেরকে? চলো একটা বেবি শার্ক দেখাই। বেবি শার্ক না, বেবি শার্কটা তো পাচ্ছি না। আছে আছে, আচ্ছা বেবি শার্কটা তোমাদের আরেকদিন দেখাবো। এটার জন্য তোমাদের ইন্টারেস্ট রেখে দিলাম। হ্যাঁ, তোমাদেরকে ইন্ট্রিক করে রাখলাম, পরে অন্য সময় তোমাদের বেবি শার্ক দেখাবো ইনশাল্লাহ আরেকদিন। যাই হোক, এই হচ্ছে কথা। তাহলে এক লিঙ্গ কি উভলিঙ্গ কি এটা বুঝাই দিলাম। যাদের দেহে পুরুষ আর স্ত্রী দুটোই থাকবে অঙ্গ, এটা উভলিঙ্গ। আর যাদের একটা থাকবে এটা হচ্ছে এক লিঙ্গ, ঠিক আছে? ওকে, অক্টোপাসও দেখাবো না আরেকদিন আছে। এবার আসি আমরা ত্বকীয় তন্ত্র। আচ্ছা দেখি তো এদিকে, এই দেখো ত্বকীয় তন্ত্র, এটা সহজ। এই দেখো আমাদের স্কিনের যে তন্ত্র, এটাকে ত্বকীয় তন্ত্র বলে। জানো মানব দেহের সব থেকে বড় অঙ্গ কি বলতে পারবা? মানব দেহের
সব থেকে বড় অঙ্গ কোনটা কেউ জানো? মানবদেহের সব থেকে বড় অঙ্গ হচ্ছে ত্বক। রিমেম্বার, ত্বক একটা অঙ্গ। ত্বক একটা অঙ্গ, কারণ কি ত্বক আমাদের স্কিন কি স্কিন টিস্যু দিয়ে তৈরি। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়? অঙ্গ তৈরি হয়। স্কিন কি টিস্যু দিয়ে তৈরি না? পড়ছি না আমরা ত্বকীয় টিস্যু। এগুলো অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ অঙ্গ তৈরি হয়। ত্বক হচ্ছে মানবদেহের সব থেকে বড় অঙ্গ। আর ত্বকের তন্ত্রটাকে ত্বকীয় তন্ত্র বলা হয়। তো এখান থেকে তো আসলে বলার মতো কিছু নাই। এখান থেকে মনে রাখবা ত্বকীয় তন্ত্রটাকে ইংলিশে বলা হয় ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম। দেখো, দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে, আচ্ছাদনকারী মানে কি? আচ্ছাদন, আচ্ছাদন মানে কি? শেল্টার, বা কিভাবে বোঝায় আচ্ছাদন? এটাকে আসলে ইংলিশে বলা হয় হচ্ছে শেল্টার টাইপের। তা আমাদের দেহের বাইরের দিকে আমাদের দেহের ভিতরের অংশটাকে শেল্টার দিয়ে রাখছে বাইরে থেকে। আচ্ছাদন, আচ্ছাদন মানে কভার, কভার করা। মানে আই থিঙ্ক বুঝতে পারছো। আমি আসলে বাংলা দিয়ে বুঝাতে পারতেছি না আচ্ছাদন শব্দটার মানে কি। কোনো ভালো শব্দ থাকলে একটু, মানে আচ্ছাদন মানে অ্যাকচুয়ালি কি একটু কমেন্টে আমরা জানাই, হয়তো তোমরা যারা ক্লাসটা করতেছো। আই থিঙ্ক তোমরা বুঝছো, মানে দেহের বাইরে থেকে আচ্ছাদন মানে কি একটা কভার, একটা শেল্টার দেওয়া, এরকম টাইপের আবরণ থাকে যাকে ত্বক বা চামড়া বলে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে, যে আবার আচ্ছাদন মানে শেল্টার করে, কভার করে, বাইরের আঘাত থেকে এবং জীবাণুর আক্রমণের হাত থেকে রক্ষা করে। বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে, রাইট? জীবাণু যাতে ঢুকতে না পারে। জানো ত্বক এত পাওয়ারফুল একটা জিনিস, সে যে কোনো কিছুর বিরুদ্ধে অভেদ্য। মানে কোনো কিছু তাকে ঢুকতে পারে না, ভালো হোক খারাপ হোক, কোনো কিছু ত্বক ভেদ করে ঢুকতে পারে না। এই জন্য বলছে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে। জানো আমাদের মানব দেহে 3টা স্তরের প্রতিরক্ষা আছে। এর মধ্যে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে আছে ত্বক। এবং ত্বককে কি বলা হয় জানো? ত্বক হচ্ছে বেস্ট ডিফেন্স অফ দ্য হিউম্যান বডি। আমাদের স্কিন হচ্ছে আমাদের হিউম্যান বডির সব থেকে বড় ডিফেন্সিভ, সব থেকে বড়, সব থেকে গুরুত্বপূর্ণ। মানে স্কিন ভেদ করে কিছুই ঢুকতে পারে না। এই জন্য কোনো জায়গায় কেটে গেলে বা পুড়ে গেলে কি হয়? স্কিনটা ওপেন হয়ে যায়, ওই জায়গায় স্কিন পাংচার হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ওপেন হয়ে যায়, তখন জীবাণু সহজেই ঢুকে যেতে পারে। ঠিক আছে? এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে। মানে কি রক্ত দক্ত যা কিছু আছে তরল পদার্থ, এগুলোকে দেহের ভিতরে ঠিকমতো আটকায় রাখছে। একটা কথা আছে, দেখো খেয়াল রাখছো, ক্ষুদ্র 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 গ্রন্থিযুক্ত এই ত্বক। মানে ত্বকে গ্রন্থি আছে, তাই না? চলো আমরা একটু ত্বক দেখাই তোমাদের, ত্বকের একটা মডেল দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা স্কিনের একটা মডেল। কোথায় 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 ছিল তো? এখানে আছে, এই যে স্কিন। দেখো স্কিন কত পুরু, দেখছো কত? স্কিনের কিছু বৈশিষ্ট্য আছে কি জানো? তোমার একটা মজার জিনিস বলি। ভাইরাস, ভাইরাসের অ্যাটাক করার জন্য অবশ্যই কোনো জীবিত কোষ লাগে। এটা ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাস কখনো কোনো মৃত কোষকে অ্যাটাক করতে পারে না। এটা মনে রাখবা, এটা খুবই মজার টেকনিক। যখন তোমরা কলেজ উঠবা একটা চ্যাপ্টারই থাকবে, নাম হচ্ছে অণুজীব, যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করবে। তো ভাইরাস কখনো কোনো মৃত কোষকে অ্যাটাক করতে পারে না। ভাইরাসের বাঁচতে হলে তাকে জীবিত কোষের মধ্যে অ্যাটাক করতে হবে। এমনকি ধরো কোনোটা জীবিত কোষের মধ্যে ভাইরাস আছে, ওই কোষ যদি হুট করে মারা যায় ভাইরাস ভিতরে থাকা অবস্থায়, তাহলে ভাইরাসটাও নিষ্ক্রিয় হয়ে যাবে। মরবে না, বাট নিষ্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে? তেমনি অনেক ব্যাকটেরিয়া বা অনেক জীবাণুই আছে, তারা মৃত কোষকে অ্যাটাক করতে পারে না, জীবিত কোষকে অ্যাটাক করতে হয়। তো স্কিনের মজার বিষয়টা কি জানো? স্কিনের সব থেকে প্লাস পয়েন্টটা কি? স্কিনের বাইরের দিকে অনেক মৃত কোষ থাকে, অনেক মৃত কোষ একটা লেয়ার থাকে, যার কারণে সহজে কোনো জীবাণু এখানে আসলেও বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তো একটা ভাইরাস আসলো, এসে স্কিনের উপর বসলো, স্কিনের উপর দিকে ম্যাক্সিমাম কোষই মৃত। কয়েকটা মৃত কোষের চাপা স্তর থাকে, অনেক চাপা একটা স্তর থাকে মৃত। দেখো দেখতে এই জন্য মনে হইতেছে কেমন যে, তাই না? মৃত কোষের কিছু চাপা স্তর থাকে, যাতে করে জীবাণু এসে বসলেও ওখানে যাতে সুবিধা করতে না পারে। বিশেষ করে ভাইরাসগুলো তো সুবিধা করতেই পারে না জীবিত কোষ না পেয়ে। তারপরেও কিছু কিছু জীবাণু তো আছে খুব পাওয়ারফুল, তারা ঢুকে যায় ভিতরে, ওই মৃত কোষ ভেদ করে ভিতর দিকে ঢুকে যায়। ঠিক আছে? দেখছো এই যে কতগুলো, আমরা যে পড়ছিলাম না ত্বককে আমরা কি পড়ছিলাম? ত্বকের স্তরগুলো দেখে মনে হয় কি অনেকগুলো স্তর না? দেখো যে ত্বকের কতগুলো স্তর দেখছো প্রথম দিকে, অনেকগুলো স্তর না? তার মধ্যে দেখো বাইরের স্তরটা কি একদম মনে হচ্ছে না কোনো কোষ আছে, একদম মৃত। তারপর দেখো কয়টা লেয়ারে আছে, এবং তারপর দেখো ভিতর দিকে কোষগুলো কত কত লেয়ার, কত লেয়ার বাই লেয়ার। তারপরে যে ফ্যাট, স্ক্রিনের নিচে ফ্যাট থাকে না, যে হলুদ জায়গাটা হচ্ছে ফ্যাট। স্ক্রিনের নিচে ফ্যাট থাকে, এই হলুদ জায়গাটা হচ্ছে ফ্যাট। যে চর্বি যাদের বেশি তাদের শীত কম লাগে, যে শীতের মধ্যে যাদের চর্বি বেশি তাদের শীত কম লাগে, কারণ কি? এই যে ফ্যাটের লেয়ারের কারণে। দেখছো কত লেয়ার? তারপর দেখো যে আমাদের ত্বকে লোম থাকে না, দেখো লোম, এই যে এগুলো একটা লোম, দেখছো কত গভীরে ঢুকে যায় লোম। দেখছো লোম কেমনে বেরোইছে? তারপর দেখো এই স্কিনে বেশ কিছু গ্রন্থি আছে, বেশ কিছু কি আছে? গ্রন্থি আছে। যেমন দেখো এই যে সিবিসিয়াস গ্ল্যান্ড, হ্যাঁ, এগুলো থেকে বিভিন্ন রকমের জিনিস খরিত হয়। যেমন দেখো এই যে দেখো ত্বকের উপরে যে কিছু জমে আছে না, তাই না? এই যে ঘাম, এই যে ঘাম জমে আছে, এই যে ঘাম, দেখছো? এই দেখো উপরে পানির ফোঁটা এবার সাদা সাদা হয়ে আছে, এই যে এখন সবুজ, এটা হচ্ছে ঘাম। এই ঘাম তৈরি করার জন্য এখানে ভিতরে গ্রন্থি আছে। গ্রন্থিগুলো থেকে কি খরিত হয়? গ্রন্থিগুলো থেকে ঘাম টাম তেল এগুলা উৎপন্ন হয়। তাহলে আমাদের ত্বকের ভিতরে কিছু গ্রন্থি আছে, যে গ্রন্থিগুলা বিভিন্ন রকমের রস তৈরি করে, বিভিন্ন রকমের জিনিস ক্ষরণ করে। ঠিক আছে? এই কি কি ক্ষরণ করে? যেমন ধর ঘাম, ঘাম তৈরি হওয়ার জন্য আলাদা গ্রন্থি আছে।
তারপরে আমাদের অনেকের স্কিন তৈলাক্ত হয় না, বলে না অয়েলি স্কিন, ওই অয়েল তৈরি করার জন্য আলাদা কিছু গ্রন্থি আছে, এগুলো এখান থেকে তৈরি হয়, ঠিক আছে। এই জন্য বলছে গ্রন্থিযুক্ত, ঠিক আছে। সিবিসিয়াস গ্ল্যান্ড আছে, তারপরে ওয়াইল গ্ল্যান্ড আছে, তারপরে সয়েট গ্ল্যান্ড আছে। সয়েট গ্ল্যান্ড মানে ঘাম গ্রন্থি, ঘামও একটা গ্রন্থি থেকে বের হয়, ঠিক আছে। ওগুলো পরে বাইরে থেকে আসে। তো এইটাই বলছে যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত ত্বকে, ত্বকে এরকম গ্রন্থি আছে যেগুলো ঘাম, তারপর তেল, এগুলো ক্ষরণ করে। মনে রাখবা যেই কোষ থেকে কোনো কিছু রস খরিত হয় সেটাই গ্রন্থি। এবার দেখো অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, লাস্ট এন্ডোক্রাইন সিস্টেম। একই জিনিস আবার আসলাম, গ্রন্থি কি, হোয়াট ইজ গ্রন্থি শব্দটায় আবার চলে আসলাম আমরা। গ্রন্থি কি, গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে যেখান থেকে রস ক্ষরণ হয়। এখান থেকে কি ক্ষরণ হয়? রস ক্ষরণ হয়, এটাই হচ্ছে গ্রন্থি। আর রস দুই রকমের, রস দুই রকমের, একটা হচ্ছে এনজাইম, আরেকটা হচ্ছে হরমোন। আরেকটা হচ্ছে কি হরমোন। এই দুই টাইপের রস ক্ষরণ হয়, ঠিক আছে। দেখো কি বলছে, আমরা একটু একটা এক্সট্রা পেজ নিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। ধরো এগুলো হচ্ছে কোষ, এগুলো হচ্ছে কোষ, এগুলো হচ্ছে কোষ। এই কোষ থেকে ধরো এনজাইম ক্ষরণ হবে, এই কোষ থেকে এনজাইম ক্ষরণ হবে। এখন এই কোষের ক্ষরণ হওয়া এনজাইমগুলোকে ঠিক জায়গায় নেওয়ার জন্যে এর চারিদিকে একটা পাইপের মতো থাকবে। এই চারিদিকে কি থাকবে? পাইপের মতো থাকবে। এই পাইপ দিয়ে, এই পাইপ দিয়ে এর যে এনজাইমগুলো ক্ষরণ হবে, এই এনজাইমগুলো প্রত্যেকটা এরকম কানেক্ট থাকবে পাইপের সাথে। এনজাইমগুলো প্রত্যেকটাই, এই কোষগুলো প্রত্যেকটাই পাইপের সাথে কি থাকবে? কানেক্ট থাকবে। কেন কানেক্ট থাকবে? যাতে করে এর থেকে যে রসগুলো বের হবে, সেই রসগুলো যাতে একটা পাইপের মাধ্যমে যেতে পারে। তাহলে এটা এমন একটা গ্রন্থি যার কি আছে? নালী আছে, যার কি আছে? নালী আছে। এগুলো হচ্ছে সেই গ্রন্থির কোষ, এগুলো সেই কোষ, যে কোষ থেকে কি ক্ষরণ হচ্ছে? এনজাইম ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এনজাইম ক্ষরণ হচ্ছে, যেটা নালীর মাধ্যমে যাচ্ছে। এই ধরনের গ্রন্থিকে বলা হয় সনাল গ্রন্থি। সনাল গ্রন্থি, কারণ নালী আছে তাই, বা বহিঃক্ষরা গ্রন্থি। সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি, এটা নালীর মাধ্যমে যাবে এবং এখান থেকে এনজাইম ক্ষরণ হবে। নালীর মাধ্যমে যাবে, এখান থেকে এনজাইম ক্ষরণ হবে। আচ্ছা, এবার আমরা আরেকটা গ্রন্থি তোমাদের দেখাই, আরেক টাইপের গ্রন্থি তোমাদের দেখাই। এই হচ্ছে গ্রন্থির কোষগুলা, এই ধরো গ্রন্থির কোষগুলা। এই কোষের জন্য কোনো নালী নেই, এদের জন্য কোনো নালী নেই। কি আছে? এদের চারিদিকে রক্তনালিকা আছে, এদের চারিদিকে কি আছে? রক্তনালিকা আছে। এবং এদের থেকে যে রসগুলা ক্ষরণ হয়, এই রসগুলা চুয়ে চুয়ে এই রক্তনালীর মধ্যে ঢুকে যায়। এটা কি? ব্লাড নালী বা রক্তনালী। এবং এটার ভিতর থেকেই এগুলো চলে যায়। এগুলো কি? সেগুলো হচ্ছে হরমোন। এগুলো হচ্ছে হরমোন। হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে যায়, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে যায়। এগুলোর জন্য আলাদা কোনো নালী নেই। এই ধরনের গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। এই ধরনের গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। অর্থাৎ যেই গ্রন্থির জন্য নালী থাকবে সেটা বহিঃক্ষরা, আর যে গ্রন্থির জন্য নালী থাকবে না সেটা অন্তঃক্ষরা। তাহলে নালী না থাকলে এই রসগুলা কিসের মাধ্যমে যাবে? রসগুলা রক্তের মাধ্যমে যাবে। যার নালী নেই তার রক্ত আছে, রক্ত সেগুলোকে নিয়ে যাবে। এই জন্য এগুলোর নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির নালী থাকবে না, রক্তের মাধ্যমে যাবে। এবং অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে রসগুলা ক্ষরণ হবে সেই রসগুলোর নাম কি? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে রসগুলো আসবে সেই রসগুলোর নাম কি? এনজাইম। এনজাইমের জন্য নালী আছে, হরমোনের জন্য নালী নেই। হরমোনের জন্য রক্ত, হরমোনের জন্য রক্ত, ঠিক আছে। এখন দেখো এখানে কি বলছে, প্রাণীদেহে কতগুলো নালীহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে? নালী নাই, দেখছো লিখিয়ে দিচ্ছে নালী নাই। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। দেখছো এই যে কথাটা মাত্র বললাম, পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালী থাকে না। এনজাইমের নালী থাকে, নালী নাই। শুধু রক্তের মাধ্যমে এরা এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত হয়। পিটুইটারি গ্রন্থি যেটা আমাদের মাথায় থাকে, থাইরয়েড গ্রন্থি যেটা আমাদের এই যে গলায় থাকে শ্বাসনালীর সাথেই, প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েডের দুই পাশে থাকে। প্যারা মানে কি? প্যারালাল মানে পাশাপাশি। অগ্নাশয় যেটা ওই যে বললাম, ওই যে মরিচের মতো, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের যেই কোষগুলো থেকে হরমোন ক্ষরণ হয় ওই কোষগুলোর নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। সুপ্রারেনাল গ্রন্থি, কিডনির উপরে যে গ্রন্থি থাকে এগুলো সুপ্রারেনাল গ্রন্থি। এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এদের থেকে হরমোন ক্ষরণ হয়, এনজাইম না। এবং এদের কারোই নালী নেই। এখন দেখাই তোমাদের গ্রন্থিগুলো কোথায় কোথায় আছে। এই দেখো, এই যে আমাদের ব্রেন, এই ব্রেনের ঠিক এই যে এই বরাবর এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পুরুষেরও থাকে, মহিলারও থাকে, সবারই থাকে পিটুইটারি গ্রন্থি। মনে রাখবে এটা প্রভু গ্রন্থি, এটাকে প্রভু গ্রন্থি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। কারণ এই গ্রন্থি থেকে যে হরমোনগুলো আসে সেই হরমোন অন্যান্য গ্রন্থিকে কন্ট্রোল করে। যেমন এই গ্রন্থি থেকে একটা হরমোন আসে, যাই হরমোনের নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ। এটা এইখান থেকে আসে।
এইখান থেকে এসে থাইরয়েডের উপর কাজ করে রক্তের মাধ্যমে। তারপর থাইরয়েড তার কাজ করা শুরু করে। থাইরয়েড কোথায়? যে গলায় থাইরয়েড, এই যে দেখো থাইরয়েড গ্রন্থি, এই যে গলায়, এই দেখো বাটারফ্লাইয়ের মতো দেখতে। থাইরয়েড গ্রন্থিটা দেখতে এরকম এরকম বাটারফ্লাইয়ের মতো, দুইটা দুইটা নডিউল থাকে এরকম আর কি, দুইটা দুইটা পার্ট থাকে এরকম, দুইটা মানে পুরোটাই থাইরয়েড গ্রন্থি। এই যে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি কখন কাজ করা শুরু করা জানো? যখন এই যে দেখো পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে। এই হরমোন থাইরয়েডকে স্টিমুলেশন দেয়, স্টিমুলেশন মানে উদ্দীপনা। তারপর থাইরয়েড তার কাজ করা শুরু করে। অর্থাৎ থাইরয়েড তার হরমোন বের করার আগে পিটুইটারি গ্রন্থির একটা উদ্দীপনা তার দরকার পড়ে। সেই পিটুইটারি গ্রন্থির একটা হরমোন তার কাছে আসে, থাইরয়েডের কাছে আসে, তারপর থাইরয়েড কাজ করা শুরু করে। ঠিক আছে? থাইরয়েডের দুই পাশে দেখো যে থাইরয়েডের পাশাপাশি আছে যে প্যারাথাইরয়েড গ্রন্থি, এই দেখো চারটা গুটির মতো, এই হচ্ছে প্যারাথাইরয়েড। তারপর থাইরয়েডের সাথে থেকে প্যারাথাইরয়েড, থাইরয়েডের পাশে থেকে প্যারাথাইরয়েড। থাইরয়েড প্যারাথাইরয়েড চিনলাম, পিটুইটারি চিনলাম। এবার দেখো এই যে পাকস্থলীর সাথে ছিল যে অগ্নাশয়, এই যে সে অগ্নাশয়, দেখছো অগ্নাশয়, অগ্নাশয় থেকে এনজাইমও আসে, হরমোন আসে। মনে রাখবো অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, কেন জানো? অগ্নাশয় থেকে এনজাইমও আসে, হরমোনও আসে। তাহলে অগ্নাশয় বহিঃখরা অন্তঃখরা দুইটাই করে। অগ্নাশয়ের এনজাইমগুলা খাবার পরিপাক করে, আর অগ্নাশয়ের হরমোনগুলা অন্য কাজ করে। তো অগ্নাশয়ের যেই হরমোন ক্ষরণকারী কোষগুলোর নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মনে রাখবা। অগ্নাশয়ের হরমোন ক্ষরণকারী কোষগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস মানে কি? দ্বীপ। আইলেটস মানে কি? দ্বীপ। আর ল্যাঙ্গারহ্যান্স একটা জায়গার নাম। ল্যাঙ্গারহ্যান্সের কিছু দ্বীপ আছে, দ্বীপপুঞ্জ, ওগুলো দেখতে যেরকম মাইক্রোস্কোপের নিচে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মাইক্রোস্কোপের নিচে অগ্নাশয়ের কোষ রাখলে ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দ্বীপের মতো মনে হয়, এই জন্য এর নাম করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স একটা জায়গা, তার দ্বীপের মতো দেখতে। দ্বীপ যেরকম সমুদ্রের মধ্যে দ্বীপ ভেসে ভেসে থাকে না, অগ্নাশয়ের হরমোন ক্ষরণকারী কোষগুলা দেখলে মনে হয় কি দ্বীপের মতো উঁচু উঁচু হয়ে আছে, এইভাবে নাম করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তারপর দেখো কিডনি, যে দুটো কিডনি, যে দুটো কিডনি দেখছো, কিডনির উপর টুপির মতো দুটো গ্রন্থি দেখছো, কিডনির উপরে, উপরে মানে কি অ্যাড, কিডনি মানে কি রেনাল, এই জন্য নাম অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড মানে উপরে, রেনাল মানে কিডনি। কিডনির উপরে দুটো গ্রন্থি আছে, নাম হচ্ছে অ্যাড্রেনাল। তবে মহিলাদের দেখো দেহের ভিতরে আছে ওভারি বা জনন, এই যেখান থেকে যেখান থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়, যেটা ডিম্বাণু তৈরি করতে হেল্প করে। আর পুরুষের এই যে শুক্রাশয়, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়, এই শুক্রাশয় থেকে খাওয়ানো টেস্টোস্টেরন হরমোন, যেটা শুক্রাণু তৈরি এবং পুরুষবাচক বৈশিষ্ট্যের জন্য কাজ করে। এই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো। অন্তঃক্ষরা গ্রন্থি সেগুলোই যেগুলো হচ্ছে কি করবে, যেগুলো হচ্ছে হরমোন তৈরি করবে। আর বহিঃক্ষরা গ্রন্থি হচ্ছে সেগুলো যেখান থেকে এনজাইম খাওয়ানো হবে। তাহলে আমি এখন তোমাদের গ্রন্থিগুলো একটু দেখাই, আমি হাড্ডিটা ওপেন করে দিই। এবার হচ্ছে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই দেখো, আচ্ছা হাড্ডি সরাই দিই আমরা, এই দেখো, হ্যাঁ হাড্ডি সরাই দিলে তো আবার সমস্যা। তাহলে পরিপাকতন্ত্র অ্যাড করি দেখি, পরিপাকতন্ত্র অ্যাড করে দেখি তাহলে বোঝা যায় কিনা। হ্যাঁ আচ্ছা দেখো, এটা আসলে এখান থেকে ভালো বোঝা যাবে না, এই অ্যাপে এটা ভালো বোঝা যাবে না, আমাদের মনে হয় ইয়েতে গেলেই ঠিক আছে, এখান থেকে গেলেই ঠিক আছে। তাহলে আমাদের আবার একটু বলি, আমাদের ব্রেনের ঠিক মাঝ বরাবর বলা যেতে পারে, মাথার ঠিক মাঝ বরাবর একটা গ্রন্থি আছে, যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি, 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 এই যে লেখা আছে পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির সাথে আরেকটা আছে পিনিয়াল গ্রন্থি, এটা আপাতত দরকার নাই, তোমাদের বইয়ে নাই আপাতত, এইখানে নাই এই চ্যাপ্টারে। আপাতত পিটুইটারি গ্রন্থি কথা মনে রেখে হচ্ছে এটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড, এই অন্যান্য গ্রন্থিকে কন্ট্রোল করে, এই জন্য তার নাম মাস্টার গ্ল্যান্ড। যেমন একটা তো দেখাইলাম তোমাদের। ইভেন জানো পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন আছে যার নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ। সে কি করে জানো, এই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয়ে রক্তের মাধ্যমে ভাসতে ভাসতে এই যে অ্যাড্রিনাল কর্টেক্সে আসে, অ্যাড্রিনাল গ্রন্থির উপর আসে, তারপর অ্যাড্রিনাল গ্রন্থি তার কাজ করে। মানে কি অ্যাড্রিনাল তার কাজ করে যখন পিটুইটারি থেকে এটিসিএইচ আসে, এসিটিএইচ। থাইরয়েড তার কাজ করে যখন পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসে। কি অবস্থা দেখছো, মানে পিটুইটারি গ্রন্থি অন্য গ্রন্থিকে কন্ট্রোল করে। ওকে, থাইরয়েড গ্রন্থি কোথায়? আমাদের এই যে শ্বাসনালী আছে না, শ্বাসনালীর উপরে যে আমরা পড়ছিলাম ষড়যন্ত্র, ষড়যন্ত্র এখানেই থাকে এটা। ঠিক আছে, ষড়যন্ত্র এই যে তরুণাস্থিটা, এই তরুণাস্থির পেছনেই থাকে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে তিনটা হরমোন আসে, T3, T4, ঠিক আছে, আর হচ্ছে ক্যালসিটোনিন। এগুলা দেহের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। থাইরয়েডের দুই পাশে থেকে প্যারাথাইরয়েড, থাইরয়েডের দুই পাশে থেকে প্যারাথাইরয়েড। আমাদের যে এই জায়গায় একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে থাইমাস গ্রন্থি। এটা আমার নাই, তোমাদের আছে। এটা 25 বছরের পর শরীর থেকে নাই হয়ে যায়। এগুলো আমরা পরে সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে ভালো করে শিখবো। তারপরে আমাদের এই যে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মনে আছে অগ্নাশয়ের কথা? ওই যে
মরিচের মতো বলছিলাম যে অগ্নাশয়ের কথা, এটা পরিপাকতন্ত্র থেকে দেখাই দিই, এটা পরিপাকতন্ত্র থেকে দেখাই দিই। এই যে পরিপাকতন্ত্র, এই যে দেখো পেছন দিক থেকে দেখো, এই যে এটা আমাদের বডির পেছন দিক থেকে দেখতেছি, এই যে এটা নাম হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। অগ্নাশয়ের কি? আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। তোমাদের দেখায় অগ্নাশয়ের কোষগুলো কেমন দেখতে। এই যে দেখো, এই ছবিটা দেখলে তুমি অন্তঃক্ষরা বহিঃক্ষরা পড়ে ভালো করে শিখে যাবা। এটা হচ্ছে অগ্নাশয় থেকে কাটা একটা অংশ। অগ্নাশয়কে কেটে মাইক্রোস্কোপের নিচে নেওয়া হয়েছে। অগ্নাশয় কেটে, একটা মিনিট দাঁড়াও, অগ্নাশয় কেটে মাইক্রোস্কোপের নিচে নেওয়া হয়েছে, এরকম দেখাচ্ছে তখন। এখানে দেখো, সরি, রক্তনলিকাগুলোকে কাটা যাবে না, এই রক্তনলিকাগুলো রাখতে হবে। দেখো এই যে যেগুলা, এগুলোর নাম হচ্ছে অ্যাসিনাস, এগুলোর নাম হচ্ছে অ্যাসিনাস। দেখো এই যে, এই দেখো কোষগুলা, খেয়াল করো, এই যে কোষগুলা, অগ্নাশয়ের কোষ, এইখান থেকে এনজাইম তৈরি হয়। এনজাইম তৈরি হয়, এই দেখো এই যে ভিতরে পাইপ, এই পাইপের ভিতর দিয়ে চলে যায়, দেখছো? এনজাইম তৈরি হয়, এই পাইপের ভিতর দিয়ে চলে যায়, পাইপের ভিতর দিয়ে চলে যায়, পরে বড় পাইপের মধ্যে এসে ওপেন হয়, বড় পাইপে চলে আসে। তাহলে দেখো এই যে পাইপ, এই পাইপ কই কই গেছে দেখো, এই যে এগুলো হচ্ছে কোষ, এই যেগুলো হচ্ছে কোষ। এই কোষ থেকে এনজাইম তৈরি হয়, এনজাইম তৈরি হয়, দেখো এই যে সবুজ সবুজগুলো হচ্ছে কোষ। এনজাইম তৈরি হয়, এই পাইপের কাছে দেয়, পাইপ পরে এটাকে বের করে দেওয়া দেয়। তাহলে এই যে কোষ, যেখান থেকে এনজাইম তৈরি হচ্ছে, এটা গ্রন্থি। মানে যেই কোষ থেকে কোনো রস তৈরি হবে সেটাই গ্রন্থি, সেই কোষটাকেই বলবে গ্রন্থি, সেই কোষটাই গ্রন্থি হিসেবে কাজ করবে। তাহলে এই কোষগুলো থেকে এনজাইম তৈরি হচ্ছে, এনজাইম এটার ভিতরে ঢুকতেছে, এখান থেকে পরে পাইপের মধ্যে চলে আসতেছে। তাহলে এই যে গ্রন্থি, এটার জন্য পাইপ আছে, এটার জন্য কি আছে? পাইপ আছে। দেখছো কত পাইপ, এটাকে বলে সোনাল গ্রন্থি। এই দেখো পাইপ, এই গ্রন্থির জন্য পাইপ আছে, এই জন্য এটাকে বলতেছে সোনাল গ্রন্থি। সোনাল মানে নালী আছে তাই, একটা মিনিট, নালী আছে তাই, ওকে ডান। কিন্তু এইখানে দেখো আরেকটা গ্রন্থি আছে, এটাকে আমি কেটে দেখাই, মাইক্রোস্কোপের নিচে দেখতে এরকম মনে হয়। আমি একটু আপাতত এই 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 রক্তনিকাগুলোকে সরাই দিই, হ্যাঁ, তাহলে তুমি ভালো বুঝতে পারবা। রক্তনিকাগুলোকে সরাই দিই, বুঝতে পারবো, পরে আবার এগুলো নিয়ে আসবো আমরা। দেখো তো এই যে কোষগুলা এটার ভিতরে আছে ছড়াই ছিটায়, এই যে কোষগুলা দেখতেছো, যে কোষগুলো ছড়াই ছিটায় আছে, দেখতে এগুলো দ্বীপের মতো মনে হচ্ছে না? দেখো তো, মনে হচ্ছে না এটা সমুদ্রের মধ্যে দ্বীপ ভেসে ভেসে আছে? দেখো তো এই যে পুরোটা সমুদ্র সবুজটা, এটার মাঝখানে মনে হচ্ছে না দ্বীপের মতো ভেসে ভেসে আছে? এইগুলোই হচ্ছে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই কোষগুলোকে একসাথে বলা হয়, এই কোষগুলোকে বলে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে 4 রকমের কোষ আছে, তোর 4 রকমের কোষ আছে। এই দেখো, এই যে এই কোষের নাম হচ্ছে বিটা কোষ, এই এখন যেগুলো সিলেক্ট হয়ে আছে। তারপরে এগুলো হচ্ছে আলফা কোষ, ঠিক আছে? তারপরে এখানে যেটা, এটা হচ্ছে ডেল্টা কোষ। ডেল্টা কোষ দেখো কয়েকটা, এই যে এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে এই কোষটা, এই দুটা কোষ, এই দুটা কোষের নাম হচ্ছে পিপি কোষ। পিপি কোষ সব থেকে কম থাকে। 4 রকমের কোষ আছে, আলফা, বিটা, ডেল্টা আর পিপি। এই 4 রকমের কোষকে বলা হয় আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স কোন দেখতে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ যেরকম ভেসে থাকে, ল্যাঙ্গারহ্যান্স একটা জায়গা, ওটা দ্বীপ যেরকম ভেসে থাকে এরকম মনে হচ্ছে। এইখান থেকে তৈরি হবে হরমোন। দেখো এটা কোনো নালী আছে? দেখো কোনো নালী আছে? কোনো নালী আছে এটা পরিবহন করার জন্য? আমি যদি এগুলোকে বাদ দিয়ে দিই তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। আমি এগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে এই শুধু যদি আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স রাখি, এর কোনো নালী ফালি কিছু আছে? তাহলে এখান থেকে যে হরমোনগুলো তৈরি হবে, এই দেখো কোষ, এই দেখো কোষগুলা, এখান থেকে যে হরমোনগুলো তৈরি হবে, হরমোনগুলো যাবে কি দিয়া বলো? হরমোনগুলো যাবে কি দিয়া? এই জন্যে যে ব্যবস্থাটা করা হয়েছে, দেখো এই জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে, খেয়াল করো, দেখছো রক্তনালিকা, দেখছো রক্তনালিকা, যেগুলো হচ্ছে রক্তনালিকা চারদিক থেকে ছড়ায় আছে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্সের। এই যে ভিতর দিকে ল্যাঙ্গারহ্যান্সের কোষগুলা, আর তার চারিদিকে তো রক্তনালিকা কেমনে ছড়াই ছিড়ে রাখছে। আমি এই পার্টটা মুছে দিই, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এগুলোকে সরাই দিই, ভালো করে বুঝতে পারবা। আমরা শুধু আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স রাখি, দেখছো এই যে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স, এর চারিদিকে কেমনে রক্তনালিকা ছিড়ায় ধরে রাখছে। এটাই হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো করণ হয়, তার জন্য কোনো পাইপ নাই, সেটা হরমোন কি দিয়ে যাবে? হরমোন যাবে আইলস অফ ল্যাঙ্গারহ্যান্স দিয়ে, এই না রক্তনালিকা দিয়ে। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছো। এবার তোমাদেরকে আমি অ্যাড্রেনাল গ্রন্থিটাকে একটু ভালো করে দেখাই। কিডনিটাকে নিয়ে আসি আমরা প্রথমে, হাড্ডিটাকে নিয়ে আসি, তাহলে কিডনি বুঝতে সহজ হবে। এটা সামনের দিক। এবার আমরা ইউরোজেনিটাল কিডনিটাকে ওপেন করে দিলাম, কিডনিটা ওপেন করলাম। যা দেখো কোন জায়গায় কিডনি, ঠিক আছে, কোমরের সাথে, হ্যাঁ। কিডনিটাকে রাখলাম, কিডনির উপরে এবার আমি যদি গ্রন্থিটাকে অ্যাড করে দিলে তুমি ভালো করে বুঝতে পারবা। এই দেখো, আপনার সরাই দিয়ে আর দরকার নাই। এই দেখো কিডনির উপরে টুপির মতো বসে গেছে না? দেখছো কিডনির উপর টুপির মতো বসে গেছে দুইটা, ঠিক আছে। এই দুইটার নাম হচ্ছে অ্যাড্রেনাল। মনে রাখবা, অ্যাড মানে উপরে, রেনাল মানে কিডনি, এটা মনে রাখার টেকনিক, হ্যাঁ। অ্যাড্রেনাল গ্রন্থি, এই দেখো অ্যাড্রেনাল গ্রন্থি, এই যে এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, এটা হাড়, এই হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এই অ্যাড্রেনাল গ্রন্থিকে উদ্দীপনা দেয় আবার পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন, ঠিক আছে। এই হচ্ছে অ্যাড্রেনাল। তারপরে এই যে থাইরয়েড গ্রন্থি, এই যে থাইরয়েড গ্রন্থি,
এই থাইরয়েড গ্রন্থি দেখছো কেমন দেখতে থাইরয়েড গ্রন্থি, দেখছো থাইরয়েড গ্রন্থি দেখতে কেমন? থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আমি ভালো করে বোঝানোর জন্য আমি শ্বসনতন্ত্র অ্যাড করে দিলে ভালো করে বুঝতে পারবা। এই দেখো শ্বসনতন্ত্র, এই দেখো, এই যে থাইরয়েডের টোন আছে তার দুই পাশে দেখো থাইরয়েড গ্রন্থি, মানে এই যে এখানে যে শক্ত জায়গা তার পাশেই আছে, পেছনে না পাশে, আমি মনে আগে ভুলে পেছনে বলেছিলাম, পাশে এই দেখো এই যে আছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড, থাইরয়েড দুই পাশেই প্যারাথাইরয়েড থাকে, এখানে দেখা যাচ্ছে না, এই যে দেখো থাইরয়েডের পেছন দিকে দেখো, এই যে প্যারাথাইরয়েড, দেখছো এই যে প্যারাথাইরয়েড, থাইরয়েডের সাথে এটা পেছন দিক থেকে, হ্যাঁ এই থাইরয়েড গ্রন্থি থাইরয়েডের সাথে দেখো প্যারাথাইরয়েড, সবুজ সবুজ গুড়ির মতো দেখতেছো না, এটা প্যারাথাইরয়েড। ঠিক আছে, আমি শ্বসনতন্ত্রটাকে হাইট করে দিই তাহলে ভালো করে বুঝতে পারবো। এই থাইরয়েড গ্রন্থি, এই যে মাঝখান থেকে ধরো শ্বাসনালীর মতো চলে গেছে, আর এই যে সবুজ সবুজ এটা প্যারাথাইরয়েড গ্রন্থি। তো আই থিঙ্ক তোমরা সবগুলো বুঝতে পারছো, এই গ্রন্থি থেকে বিভিন্ন রকমের হরমোন টরমোন খরিত হয়, আর বইয়ের লাইনগুলাই এখানে দেওয়া আছে, সো এই জন্য আর আলাদাভাবে বইয়ের লাইন আর এখান থেকে দেখানোর প্রয়োজন নেই। তো আই থিঙ্ক সব বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের সমাপ্তি টানতেছি, ইনশাল্লাহ এরপরে আমরা নতুন আরেকটা চ্যাপ্টারের দিকে চলে যাব। আর মাইক্রোস্কোপ যে পার্টটা, এটা নিয়ে আমি তোমাদের জন্য দারুণ একটা ভিডিও তোমাদের পরে আমি প্রোভাইড করবো ইনশাল্লাহ, তার মধ্যে আমরা অন্যান্য চ্যাপ্টারে চলে যাবো। আল্লাহ হাফেজ।